বিজয়পুর নামে এক গ্রামে রাহুল ও তার স্ত্রী রূপা ও তাদের একমাত্র ছেলে রাজু তারা একসাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। কি হয়েছে গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? বলো না গো, কি হয়েছে তোমায়? কি আর বলবো গিন্নি, কিছুদিন ধরে কোনো দিন মজুরের কাজ খুঁজে পাচ্ছি না। ঘরে হাট বাজার চাল ডাল সব শেষ হয়ে গেছে, আর শরীরের অবস্থাও ভালো না। দিনের পর দিন কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। তুমি কোনো চিন্তা করো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবে। তোমার শরীর এখন খারাপ, চলো একটু বিশ্রাম করে নাও। গিন্নি, ভাবছি কাল সকালে আরেকবার কাজে খুঁজে বেরোবো। যদি কোনো কাজ পেয়ে যাই তাহলে তো ঘরে উনুনটা জ্বলবে। ঠিক আছে, চলো এবার তুমি একটু বিশ্রাম নেবে। পরের দিন সকালে রাহুল কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ওদিকে কাজ খোঁজার পরও সে কোনো কাজ পায় না, তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। মনে হয় এইভাবে আমি কোনো কাজ খুঁজে পাবো না। ওই সুকান্ত বাবুর কাছে যেতে হবে কাজের জন্য। এবার থেকে ওখানেই আমাকে কাজ করতে হবে, কিন্তু আমি এখানে কাজ করতে চাই না। কিছু বছর ধরে এই সুকান্ত মণ্ডল বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে বালি সিমেন্টের অর্ডার নিত, তাই জন্য অনেকে ওর কাছে দিনমজুরের কাজ করে। আর শহরে ওর একটা ছোটখাটো ব্যবসাও আছে। এরপর রাহুল সুকান্তর কাছে আসে। আরে রাহুল, তুমি তো কাজ করবে না বলে চলে গিয়েছিলে, তাহলে এখন কেন এসেছো? মনে হয় টাকা পয়সার একটু বেশি দরকার পড়ে গেছে। আরে কি বলবো সুকান্ত বাবু, কোমরের যন্ত্রণার জন্য বেশি কোনো কাজ করতে পারি না, তাই জন্য কাজ করব না বলেছিলাম। কিন্তু আজকাল তো কোনো দিনমজুরের কাজ পাওয়া যায় না, ঘরেও উনুন জ্বলছে না। ভালো হবে যদি আপনি কোনো কাজ দেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি না তোমাকে কাজ দিয়ে দেব। তুমি তো জানো বাকি সবাই 6 ঘন্টা কাজ করে 500 টাকা করে দিই, আর আমি তোমাকে 100 টাকা রোজ দিতে পারবো। যদি তুমি রাজি থাকো তো বলো। কি, মাত্র 100 টাকা? এতক্ষণ কাজ করে মাত্র 100 টাকা দেবেন? ভেবে দেখো রাহুল, তোমার মতো এমন দিনমজুরের কাজ নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে আছে, তাহলে কি আমি অন্য কাউকে? না বাবু, আমি কাজ করার জন্য প্রস্তুত আছি। আমি আজ থেকে কাজ শুরু করতে চাই। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। এরপর রাহুল কাজ শুরু করে দেয়। সে একটা বালির বস্তা নিয়ে গোডাউনে রাখতে যায়। আরে আমি সবেমাত্র কাজ শুরু করলাম, আর এখন থেকে শুরু হয়ে গেছে কোমরের যন্ত্রণা। এটার জন্য তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। আগে আমি কিছুদিন কাজ করে নিই, ঘরের জন্য চাল ডাল বেশি করে কিনে নেব, তারপর আমি ডাক্তারের কাছে যাব। তারপর সে এমনভাবে 6 ঘন্টা কাজ করে। আর 6 ঘন্টার কাজ করার পর রাহুলের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই নাও রাহুল, পুরো 100 টাকা আজকেকার মজুরি। কাল থেকে ঠিক সময় চলে আসবে। আর হ্যাঁ, এই শরীর খারাপের বাহানা এখানে এসে দেবে না। ঠিক আছে বাবু। এরপর রাহুল ওখান থেকে টাকা নিয়ে চলে যায়। সে একটা বাজারে গিয়ে ঘরের জন্য কিছু বাজার হাট করে নিয়ে আবার সে বাড়িতে চলে যায়। ওগো, কি হয়েছে তোমার যে শরীর এত দুর্বল লাগছে কেন? দেখে তো মনে হচ্ছে তোমার শরীরে কোনো শক্তি বল নেই। আর এটা কি, তোমার হাতে এইসব কি নিয়ে এসছো কিনে? আমার কিছু হয়নি গিন্নি, আজ আমি ওই সুকান্ত বাবুর কাছে কাজ করে এসেছি। আর তুমি তো জানো ওই সুকান্ত কাজ বেশি করিয়ে নেয় আর টাকা কম দেয়। ওই কাজ করে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই নাও, ঘরের জন্য কিছু হাট বাজার করে নিয়েছি, আর খাওয়ার জন্য একটু জিলাপি নিয়ে এসেছি। তুমি তো জিলাপি খেতে পছন্দ করো। কি দরকার ছিল বলো তো তোমাকে ওই সুকান্তর কাছে কাজ করার?
একে তো তোমার শরীর খারাপ, তার উপর তোমার শরীরের অবস্থা দেখো কি হয়ে গেছে। আর তখন সেখানে রাহুলের 10 বছরের ছেলে রাজু চলে আসে। বাবা মা, তোমরা শুধু আমাদের খাওয়া দাওয়ার পেছনে পড়ে আছো। আমার স্কুলের ফিস কবে থেকে তোমরা দাওনি? তোমরা তো আমার কথা চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে রাজু বাবা, আমি স্কুলের ফিস দিয়ে দেব। কত টাকা তোমার স্কুলের ফিস? স্কুলের ফিস 500 টাকা বাবা, আর খাতা পেনও কিনতে হবে। স্কুলের টিচার বলে দিয়েছে যদি না এই সপ্তাহের মধ্যে আমি ফিস জমা না দিই তাহলে আমাকে স্কুল থেকে বের করে দেবে। আর তাহলে আমি পড়াশুনো না করলে শহরে যেতে পারবো না, আর আমি এই একটা অশিক্ষিত হয়ে থাকতে হবে। এই তোমার মতো দিনমজুরি কাজ করতে হবে আমায়। না রে বাবা, তুই চিন্তা করিস না, আমার মতো তোকে দিনমজুরে কাজ কোনোদিন করতে দেব না। আমি তোকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তুলব, যাতে তুই তোর স্বপ্ন পূরণ করতে পারিস, যাতে তোকে 1 টাকার জন্য অভাবে না পড়তে হয়। আমি তাড়াতাড়ি তোর স্কুলের ফিস জমা করে দেব। ওগো শুনছো, তোমার শরীর তো খুবই খারাপ, আর ফের আবার স্কুলের ফিস দিতে হবে। তুমি এত টাকা কিভাবে জোগাড় করবে এত অল্প সময়ে? গিন্নি তুমি এত চিন্তা করো না, তুমি এখন জিলাপি খাও, আমি কিছু না কিছু ভাবে টাকা জোগাড় করে নেব। পরের দিন রাহুল খুব সকাল সকাল কাজে বেরিয়ে পড়ে। আরে রাহুল, আজ এত সকাল সকাল কাজে চলে এসেছো? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবু, বাড়ির সবাই ভালো আছে, কিন্তু আমার একটু বেশি করে কাজ চাই। যদি আমি 1 সপ্তাহের মধ্যে ছেলের স্কুলের ফিস জমা না দিই তাহলে ওর স্কুল থেকে ওকে বের করে দেবে বলেছে। আর যদি ও স্কুলে না যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আপনি আমাকে বেশি করে কাজ দিয়ে দিন, আর তার বদলে আমার একটু টাকা পয়সা বেশি চাই। কিন্তু রাহুল, তোমার তো কোমরের ব্যথা, তার উপর তুমি এত বেশি করে কাজ কিভাবে করবে? বাবু, আমার ছেলে সারা জীবনের ব্যাপার, ওর তো ভবিষ্যতে দেখতে হবে। ঠিক আছে রাহুল, তোমাকে আমি কাজ দিয়ে দেব। আর এমনিতে তুমি যতই পরিশ্রম করো না, কাজটা তোমাকে দিতেই হবে। আজ থেকে তুমি রাতে করে কাজ করে নেবে, আর আমি তোমাকে 12 ঘন্টা কাজের জন্য পুরো 300 টাকা দেব। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না। আপনি একটা দিনমজুরকে এত দয়া করেছেন, ভগবান আপনার ভালো করবে। ওসব তো ঠিক আছে রাহুল, কিন্তু রাজুর পড়াশোনার খরচা তোমার মতো দিনমজুর চালাতে পারবে না। তুমি বরং ওকে কোনো না কোনো কাজ শিখিয়ে দাও। না বাবু, আমি আমার জীবনের দিন রাত এক করে হলেও আমার ছেলেকে একটা শিক্ষিত করে তুলব, আর ও চায় না আমার মতো এরকম ও দিনমজুরের কাজ করতে। ঠিক আছে রাহুল, তাহলে এবার তুমি কাজে লেগে পড়ো। এরপর রাহুল কাজ করতে শুরু করে। রাহুল 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করে তার কোমরের যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। রাহুল, আজ তোমার পরিশ্রমের সুযোগ নিয়ে আমার মতো অনেক ব্যবসায়ীরা ওদের লাভটাকে দেখে আজ আমার হৃদয় তোমার জন্য আরো সম্মান বেড়ে গেল। এই নাও, এখানে পুরো 500 টাকা আছে, আর এখানে 200 টাকা বেশি দিয়েছি, কারণ তুমি তোমার ছেলের রাজুর স্কুলের ফিসটা দিয়ে দেবে, আর কাল তোমার কাজের ওখান থেকে আমি টাকা কেটে নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, আমাকে এত সাহায্য করার জন্য। এরপর রাহুল সেই টাকাটা নিয়ে খুশি খুশি মনে বাড়িতে চলে যায়। রাহুল বাড়িতে গিয়ে সব টাকা পয়সা রাজুকে দিয়ে দেয়। রাজু বাবা, এটা স্কুলের ফিস, তুই কালকে স্কুলে গিয়ে টাকাটা দিয়ে দিস বাবা। বাবা, এটা তো 500 টাকা, এটা তো স্কুলের ফিস। তাহলে আমার খাতা পেন কোথা থেকে কিনবো? আমার পড়াশোনা করতে হবে, আমার আজকের চাই খাতা পেন, আমাকে টাকা দাও। রাজু, আমাকে কালকের দিনটা সময় দিয়ে বাবা, আমি কালকে টাকা দিয়ে দেব তোকে। রাজু রেগে মেগে ওখান থেকে চলে যায়। শোনো, তোমার ছেলের এত রাগ একদম ভালো না। যখন যেটা চাইতো সেটাই চাই, তার জন্য কোনো ধৈর্য নেই। আহা গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমাদের ছেলে ও ভালোভাবে পড়াশোনা করতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়, আর বড় হয়ে ভালো করে পড়াশোনা শিখে একটা ভালো চাকরিও করবে। তুমি দেখে নিও, তখন তো আমাদের বুড়ো বুড়িকে ওই দেখাশোনা করবে। আমাদের অভাবের সংসার, একটু ধৈর্য ধরা দরকার। যখন যেটা চাই সেটা তো পাওয়া যায় না। এতগুলো টাকা কিভাবে দেব না দেব সেই কথা ও একবারও ভেবে দেখে না। আচ্ছা চলো, তোমাকে খেতে দিই, কাল তো আবার সকালে তোমাকে যেতে হবে। হ্যাঁ গিন্নি,
এবার আমাকে খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। আজকের এত পরিশ্রম করে আমার সারা শরীর খুব ব্যথা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার একটু বিশ্রাম নিতে হবে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি ভাত বাড়ছি তোমার জন্য। এরপর রূপা রাহুলকে খেতে দেয়। আরে গিন্নি, রাজু বাবা খাবে না। রাজু অনেক আগেই ভাত খেয়ে নিয়েছে। আচ্ছা শোনো তো, একটা কথা বলো, এত টাকা তুমি কোথায় থেকে পেলে? তুমি তো বলেছিলে যে তোমার কাজের রোজ 100 টাকা করে, তাহলে তুমি এত টাকা কোথায় পেলে? গিন্নি, আজ থেকে আমি বেশি করে কাজ করছি, আর সুকান্ত বাবু আমার উপর দয়া করে 300 টাকা করে দিচ্ছে। 6 ঘন্টা কাজের জায়গায় 12 ঘন্টা কাজের জন্য। আর রাজুর স্কুলে দেওয়ার জন্য 200 টাকা আমাকে বেশি করে দিয়েছে। কাল কাজ করে দিলে ওখান থেকে টাকা কেটে নেবে। তোমার তো কোমরের অবস্থা খুবই খারাপ, আর এত বেশি করে কাজ করছো, তাহলে কি তোমার কোমর থাকবে? আর যেটুকু বেঁচে আছে সেটুকু আর থাকবে না। মনে হয় কোনো বড় সড়ো তাল না ঘটিয়ে তুমি শুনবে না। তুমিও তো চিন্তা করো না রূপা, আমাকে যত পরিশ্রম করতে হয় আমি করব। তবুও আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে ওকে শিক্ষিত করে তুলব। অভাব কি জিনিস হয় যাতে ওকে না বুঝতে হয়। এরপর রাহুল খাওয়া দাওয়া করে সে বিশ্রাম নেয়। আবারও সকাল থেকে রাহুল পরিশ্রম করতে শুরু করে দেয়। তার সব পরিশ্রমের টাকা তার ছেলে রাজুর পড়াশোনার কাজে লাগিয়ে দিত। দেখতে দেখতে এমনভাবে কয়েকটা বছর কেটে যায়, আর রাজু অনেক বড় হয়ে যায়। সে পড়াশোনার জন্য শহরে চলে যায়। আর অন্যদিকে রাহুলের কোমরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। সে কখনো কখনো ওষুধ খেত, কিন্তু টাকা না থাকার কারণে তার কোমরের চিকিৎসা সে করাতে পারেনি। রূপা, আমার কোমরের যন্ত্রণা খুব বেড়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? এমনভাবে ফেলে রাখলে কোনো বড় কিছু হয়ে যাবে। তুমি দয়া করে কাল একবার ডাক্তারের কাছে যাও। পরের দিন সকালে রাহুল ডাক্তারের কাছে যায়। কি হয়েছে রাহুল দা? আজ হঠাৎ ডাক্তারখানায় এসেছেন, কি সমস্যা হয়েছে আপনার? কিছু বছর ধরে কোমরের যন্ত্রণা হয়ে যাচ্ছে ডাক্তার দিদি। ঠিক আছে, আপনি আসুন, আমি আপনাকে চেক আপ করে নেব। এরপর ডাক্তার দিদি রাহুলকে চেক আপ করে নেয়। আপনার তো কোমরের সমস্যা অনেক বড় হয়ে গেছে। আপনাকে খুব তাড়াতাড়ি অপারেশন করে নিতে হবে। তা যদি না করেন তাহলে আপনার জীবন চলে যেতে পারে। অপারেশন? আচ্ছা ডাক্তার দিদি, অপারেশন করতে কত টাকা খরচা পড়বে? অপারেশন করতে কম করে 40,000 টাকা খরচা হবে। আর হ্যাঁ, এখন থেকে আপনি আর কোনো দিনমজুরে কাজ করতে পারবেন না। তা না হলে আপনার কোমরের সমস্যা আরো বেশি বেড়ে যাবে। আর এখনকার জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো টাইম টু টাইম খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। এরপর রাহুল বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর রাস্তা দিয়ে যেতে যেতে সে অনেক কিছু ভাবতে থাকে। আমি এই দিনমজুরের কাজ ছাড়তে পারবো না, কেননা এখনো পর্যন্ত রাজুর কোনো কাজ পাইনি। ঘরের খরচাও আছে, রাজুর খরচা আছে, আর আমি 1 লাখ টাকা জমিয়ে রেখেছি। ও যখন কোনো কাজ পাবে তখন ওই কাজে ওই টাকাটাই লাগাবো। এখন আমি কোমরের অপারেশন করতে পারবো না, এমনভাবে ওষুধ খেয়ে কাটিয়ে দিতে হবে। একবার রাজু যদি কোনো ভালো কাজ পেয়ে যায় তখন অপারেশন করে নেব। এরপর থেকে রাহুল দিনমজুরের কাজ আবার শুরু করে দেয়। ও যা টাকা উপার্জন করত তা কিছু টাকা ঘরের জন্য রেখে বাকি সব টাকা তার ছেলে রাজুর পড়াশোনার জন্য পাঠিয়ে দিত। অন্যদিকে রাজু বারবার কাজের চেষ্টা করছিল। সে কাজ না পাওয়ার কারণে সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। হঠাৎ একদিন রাজু একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে যায়, আর সেখানে রাজুকে তারা কাজের জন্য সিলেক্ট করে নেয়। আমি চাকরি পেয়ে গেছি, পুরো 40,000 টাকা মাইনে। এবার আমি নতুন করে জীবন শুরু করব, আর আমি ওই গ্রামের মতো জীবন কাটাবো না। এমনভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাহুল ও রূপা অনেক চেষ্টা করে তাদের ছেলে রাজুকে গ্রামে আনার জন্য, কিন্তু রাজু ওদেরকে মানা করে দেয়। আমাকে পাগল করে দিচ্ছে গ্রামে যাবার জন্য। সবে সবে কাজ পেয়েছি, আমি এখন যেতে পারবো না। আমি তো এখানে আমার জীবনটা কাটাতে চাই। একদিন রাহুলের অনেক শরীর খারাপ হয়ে পড়ে, আর তখন রাজুকে গ্রামে ফিরতে হয়। তারপর রাহুলকে হসপিটালে ভর্তি করেছিল, আর তখন রাজু তার বাবাকে দেখতে যায় হসপিটালে। এখন খুব তাড়াতাড়ি তোমার বাবাকে অপারেশন করতে হবে,
না হলে ওনার জীবন চলে যেতে পারে। তুমি এক্ষুনি 40,000 টাকা জমা করে দাও, আমরা অপারেশন শুরু করে দেব। 40,000 টাকা? আমি এত টাকা দিতে পারবো না। আর আচমকা অপারেশন করতে হবে কেন? কি হয়েছে বাবার? আমি তো ভালোভাবে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। এনার অসুস্থ আজ থেকে না, অনেক বছর আগে থেকে। ইনি এতটা খেয়াল করেনি, তাই জন্য এনার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আমার বাবা না সেই পুরনো চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে, যখন শরীর খারাপ তাহলে ডাক্তার কেন দেখায়নি। এইসব গ্রামের লোকেরা চিন্তা ভাবনা যে কবে বদলাবে তা কে জানে। আমাকে ক্ষমা করবেন, এখন আমার নতুন কাজ পেয়েছি। যদি এখন আমি এইভাবে ছুটি করি তাহলে কাজ থেকে আমাকে বের করে দেবে। আমি এই কাজটা ছাড়তে পারবো না, আর না এত টাকা দিতে পারবো। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর এই নিন 10,000 টাকা। আমি এতটা দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না। এইসব কথা বলে রাজু শহরে চলে যায়। আবার চিকিৎসা না হওয়ার কারণে রাজুর শরীর দিনকে দিন আরো খারাপ হয়ে যায়। আমি আগে বলেছিলাম যে রাজুর পেছনে এত টাকা খরচা করো না। এবার তো তুমি বুঝতে পেরেছো যে কি হয়েছে। আমরা মরলাম কিংবা বাঁচলাম তোমার ছেলের কোনো কিছু যায় আসে না। তুমি বলেছিলে না যে তোমার ছেলে পড়াশুনো করে শিক্ষিত হবে? সে পড়াশুনো করেছে ঠিকই কথা, কিন্তু সে একটা অশিক্ষিত তৈরি হয়েছে। এরকম কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই অনেক ভালো ছিল। এমন ভাবে বলো না রূপা, রাজু যেটা করেছে সেটা ওর কর্ম, আর আমরা তো বাবা মা দায়িত্ব মন থেকে পালন করেছি। এখন যদি মৃত্যু আসে কোনো অসুবিধা নেই। এটা বলার পর রাহুলের চোখ থেকে অঝরে জল চলে আসে। অন্যদিকে রাজু যখন অফিসে যায় তখন রাজুর মালিক রাজুর ওপর চিৎকার করে ওঠে। আমি এখন থেকে তোমাকে এই কাজে থেকে ছাড়িয়ে দিচ্ছি রাজু। এই কোম্পানির কাজ করার জন্য তোমার কোনো যোগ্য নেই। আপনি এমন কেন বলছেন স্যার? আমি কাজ পুরো মন থেকে করি, আর এই কাজ আমার পরিশ্রম আর যোগ্যতা থেকেই পেয়েছি। না, একদম ভুল। তোমার এই কাজ তোমার পরিশ্রম আর যোগ্যতা থেকে না, কারণ এই কাজ তোমার বাবার রাহুলের জন্য পেয়েছো। মানে আমি কিছু বুঝতে পারলাম না। তুমি জানো আমার নাম কি? আমার নাম সুকান্ত মণ্ডল। আমি ওই সুকান্ত যার কাছে তোমার বাবা দিনমজুরের কাজ করে, তোমাকে পড়াশোনা শিখিয়েছে। আমি কোথায় থেকে কোথায় পৌঁছে গেলাম, এত বড় কোম্পানি দাঁড় করিয়েছি, কিন্তু তোমার বাবা নিজের ব্যাপারে কোনোদিন ভাবেনি। ওর কোমরের যন্ত্রণা নিয়ে কাজ করেছে, নিজের কোমরের অপারেশন করায়নি। ও যদি চাইতো ও নিজে চিকিৎসা করাতে পারত। তোমার বাবা 1 লাখ টাকা জমিয়ে রেখেছিল। তুমি কি জানো তোমার বাবা কি করেছে? তোমার কাজ পাওয়ার জন্য ওর সব টাকা তোমার কাজে লাগিয়ে দেয়। তুমি তোমার বাবাকে দেও বোকা বলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। তোমার মতো কুলাঙ্গার ছেলে কারো যেন না হয়। ভগবান যেন তোমার মতো কুলাঙ্গার ছেলের কারো না দেয়। সুকান্ত রাজুকে সব কথা বলে দেয়, আর ওই সবকিছু শুনে রাজুর চোখে জল চলে আসে। বাবা আমার জন্য এত কিছু করেছে, আর আমাকে কোনোদিন জানতেও দেয়নি। আমি অনেক খারাপ ছেলে। হে ভগবান, আমি কি পাপ করলাম? একটা ভালো জীবন কাটানোর ইচ্ছায় আমি আমার পরিবারকে ভুলে গেলাম। এরপর রাজু গ্রামে ফিরে তাড়াতাড়ি সে হসপিটালে যায়। আপনি এক্ষুনি আমার বাবার অপারেশন শুরু করে দিন। যত টাকা খরচা হবে আমি সব টাকা দিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় পাপ করেছি। আমি আজকে কার পর থেকে আর কোনোদিনও তোমাকে আর বাবাকে দুঃখের মধ্যে রাখবো না। সারা জীবন তোমাদের সাথে থাকবো পুরো ছায়ার মতো। ভগবান করুক এমনটা যেন হয়, তোর বাবা সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে আসে। অপারেশন করতে করতে রাহুলের ওখানেই মৃত্যু হয়ে যায়। তখন ডাক্তার বাইরে এসে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো রাজু। আমি আগেই বলেছিলাম যদি তাড়াতাড়ি অপারেশন না করো তাহলে তোমার বাবার জীবন যেতে পারে, আর ওটাই হয়েছে। অপারেশন দেরি হওয়ার কারণে তোমার বাবা আর বেঁচে নেই। আমাকে ভগবান এত বড় সাজা দিতে পারে না। বাবা, আমাকে অনাথ বানিয়ে কেন চলে গেলে? যখন রাজু নিজের ভুলটা বুঝতে পারে তখন সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। রাহুল তার দায়িত্ব কর্তব্য পালন করে গিয়েছিল, কিন্তু রাজু তার দায়িত্ব এবং কর্তব্য সে পালন করতে পারেনি। তার এই কষ্ট সারা জীবন তার জীবনেই থেকে যাবে। কিছুদিন পর রাজু ওর মাকে নিয়ে শহরে চলে যায়। তারপর থেকে রাজু তার মাকে যত্ন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
এখানে যে দুটি গহনা আছে সেখান থেকে হীরের গহনাটি আমার। আমি নেব হীরার গহনাটি আর তুই নিবি সোনার গহনাটি। তুই যা বলবি তাই কি তোর হয়ে যাবে নাকি? হীরের গহনাটি আমি পছন্দ করেছিলাম, তাই এটি হচ্ছে আমার। তুই সোনার গহনাটি নে। আমি তোর থেকে বেশি সুন্দরী, তাই আমাকে হীরের গহনাতেই মানায়। ছোট ছোটর মতোই থাকবি, বড় হওয়ার একদম চেষ্টা করবি না। নিজেকে নিজে কি ভাবিস বলতো? তুই নিজে নিজেই সুন্দর হয়ে যাচ্ছিস। লোকজনকে জিজ্ঞেস কর কে সব থেকে বেশি সুন্দরী। এই পাড়াগাঁয়ে সবাই জানে যে জমিদারের মেঝো মেয়ে কতটা সুন্দরী। লোকজনকে এনে জিজ্ঞেস কর যে কে সব থেকে সুন্দরী, সেটাই সব থেকে ভালো হবে। লোকজন আনতে হবে কেন? ঘরেই তো লোকজন রয়েছে। ছোটকে ডাক দে না, তাকেই জিজ্ঞেস করা যাক। ওর মনে যত সন্দেহ আছে আজকে সব আমি দূর করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি ছোটকে ডাক দিচ্ছি। তার কাছে জিজ্ঞেস করব যে কে বেশি সুন্দরী আর কাকে বা হিরে মানায়। ছোট, এই ছোট, এদিকে আয় তো, তোর সাথে আমাদের জরুরি কথা আছে। ছোট, তুই কি ঘরে নেই? আমার কথা কি তোর কানে পৌঁছচ্ছে না? তাড়াতাড়ি এদিকে আয় বলছি। হ্যাঁ মেঝো দিদি, আমাকে তুমি ডাকছো কেন? কি হয়েছে বলো তো? আসলে আমি একটু বাবার সাথে বাগানে ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। বলো না কি হয়েছে তোমাদের? ওরে বাবারে বাবা, তোকে কিছু জিজ্ঞেস করলেই তুই সবসময় বাবার সাথেই থাকিস কেন? আদরের দুলালি। আমরা তো এত বাবার পেছন পেছন ঘুরি না, তুই কিসের জন্য যে ঘুরিস সেটা আমরা জানি। আরে না না মেজো দিদি, তুমি যেমনটা ভাবছো সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কিছুদিন আগে নতুন ফুলের গাছ লাগিয়েছি তো, সেই গাছগুলোতে ফুল ফুটেছে, সেগুলো দেখানোর জন্য বাবা আমাকে বাগানে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তোর এসব ফালতু কথা শোনার মতো আমাদের সময় নেই। যেটার জন্য ডেকেছিলাম সেটা আগে শোন। হ্যাঁ বলো না বড় দিদি, কি কথা? আচ্ছা বলতো, আমি আর মেজুর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী? আর কাকেই বা সব থেকে হীরের হারটি বেশি মানাবে? এটা তুমি কোনো কথা বললে বড় দিদি? তোমাদের দুজনকেই তো দেখতে বেশ সুন্দরী। তোমাদের কি হিরে কেন, তোমরা যে কোনো ধাতু পড়লেই তোমাদেরকে বেশ সুন্দরী লাগবে। এটা কি আর বলা লাগে বলো তো? তোমরা যদি হীরের হার নিয়ে ঝগড়া না করে ভাগাভাগি করে হীরের হারটি পরো, তাহলেই সব থেকে বেশি ভালো হবে। তোকে এখানে এনেছিলাম আমাদেরকে বলতে যে কে বেশি সুন্দরী, আর তুই তো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে বানি কথা শোনাচ্ছিস। ওই জ্ঞানের কথা না তোর ওই পকেটে রাখ, আমাদেরকে বোঝাতে হবে না। আমরা কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়, আর তোকে আমরা এনেছিলাম সৌন্দর্যের বিচার করতে। এখন তো দেখা যাচ্ছে তুই আমাদের বিচার করছিস। বাদ দে রে মেজু, বাবার আদরের দুলালিকে আর কিছু বলতে হবে না। এসব যদি বাবা শুনতে পারে আবার অনেক রাগ করবে। বড় দিদি, মেঝো দিদি, তোমরা সবসময় আমাকে এসব কথা বলো কেন বলো তো? বাবা শুধু আমাকে নয়, সবাইকে খুব ভালোবাসেন। আমি শুধু একাই সন্তান নই আমার বাবার, তোমরাও ওনার সন্তান। তাই এই ধারণাগুলো তোমাদের সম্পূর্ণ ভুল। দয়া করে তোমরা এরকম কথা কখনোই বলো না, আর নিজেদের মধ্যে কখনোই ঝগড়া করো না। সব সন্তানের প্রতি বাবার ভালোবাসা একই রকম থাকে। সবসময় একটা চিন্তা আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে, আমি যদি মারা যাই পরবর্তীতে এই জমিদারি কে দেখবে? উপরওয়ালা তো আমাকে কোনো ছেলে সন্তানও দান করেননি। আমার উচিত আমার 3 মেয়ের মধ্যে যে সব থেকে বুদ্ধিমতী তাকে জমিদারিত্ব দান করা। এতেই এই জমিদার বাড়ির এবং গ্রামবাসীদের মঙ্গল হবে। তবে আমি 3 কন্যার মধ্যে একটি পরীক্ষা নেব আগে। যে এই পরীক্ষায় সব থেকে ভালো উত্তর দিতে পারবে তাকে আমি জমিদারিত্ব দান করব। ফুলি, এই ফুলি, এদিকে আয় তো। চাকর বাকর গুলো যে কোথায় থাকে সারাদিন, তাদেরকে ডেকেও পাই না। ফুলি, এই ফুলি, কোথায় গেলে হতচ্ছাড়ি? আগে আগে মালিক, কি হয়েছে আপনার মালিক? কিছু কি লাগবে আপনার? আসলে আমি একটু রান্না করেছিলাম মালিক, তাই আসতে আমার একটু দেরি হয়ে গেল মালিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে। এখন তুই গিয়ে আমার 3 মেয়েকে বল আপনাদের পিতা আপনাদেরকে এখনই ডেকেছেন, তাড়াতাড়ি যেন আমার কক্ষে চলে আসে। আচ্ছা ঠিক আছে মালিক,
আমি তিন মালকিনকে এখনই গিয়ে বলছি আপনার কক্ষে আসার জন্য। বড় মালকিন, মেজো মালকিন, ছোট মালকিন, আপনাদের পিতা খবর পাঠিয়েছেন এক্ষুনি তার কক্ষে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বাবাকে গিয়ে এক্ষুনি বল আমরা তার কক্ষে আসছি। কি হয়েছে বাবা, এত জরুরি আমাদের ডাকলেন যে? কোনো সুসংবাদ রয়েছে নাকি কোনো দুঃসংবাদ রয়েছে? আমার প্রাণপ্রিয় তিন কন্যা, তোমাদেরকে আজ ডেকেছি আমি একটা কথা বলার জন্য। আমার খুব জানতে ইচ্ছে করে কে আমাকে কতটা ভালোবাসো, কারণ আমার মৃত্যুর প্রায় বয়স হয়ে গেছে। আমার খুব জানার ইচ্ছে যে আমার প্রাণপ্রিয় তিন কন্যা আমাকে কে কতটা ভালোবাসে। এটা তুমি কোনো কথা বললে বাবা? তোমাকে আবার আমরা ভালোবাসি না? তোমাকে তো আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি। না মা, এভাবে নয়। আমি তোমাদের তিন বোনকে একে একে প্রশ্ন করব, তোমরা আমার উত্তর দেবে। আগে আমার বড় মেয়ে তুমি বলো, আমাকে তুমি কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা পৃথিবীর সবকিছু ঊর্ধ্বে। বাহ বাহ বাহ, বড় মেয়ে, তোমার কথা শুনে আমার মনের ভেতরটা খুশিতে নেচে উঠলো। আমার প্রতি তোমার ভালোবাসা সত্যিই মুগ্ধকর। আচ্ছা মেঝো মেয়ে, তুমি এবার বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বাবা, আমি তোমাকে সন্দেশের মতো ভালোবাসি। এই পৃথিবীতে যত মিষ্টি জাতীয় জিনিস তৈরি হয় সব থেকে সন্দেশ বেশি সুস্বাদু এবং মিষ্টি। তোমার প্রতি আমার ভালোবাসার কোনো তুলনা হয় না এবং সবার থেকে বেশি। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি বাবা, খুব বেশি ভালোবাসি। বাহ 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 বাহ, আমার মেঝো মেয়ে আমাকে এত ভালোবাসে শুনে আমার মনটা আনন্দে আবারও নেচে উঠলো। এবার আমার আদরের ছোট মেয়ের পালা। আচ্ছা মা, বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। কি? এটা তুমি কি বললে? সবাই আমাকে বলল তারা আমাকে মিষ্টির থেকেও বেশি ভালোবাসে, আর তুমি আমার ভালোবাসাকে একটা সামান্য নুনের সাথে তুলনা দিলে? তোমার কত বড় স্পর্ধা! তোমার এই স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, আমি তোমাকে সত্যি নুনের মতো ভালোবাসি। যে নুন আমাদের নিত্য সঙ্গী, যা দ্বারা আমাদের খাবারের স্বাদের তুলনা করা হয়। এইবার তুই গেলি রে ছোট, এখন দেখবি বাবার আসল চেহারা। তুই একদম বেশি বার বেড়ে গিয়েছিলিস। এবার নিশ্চয়ই এই জমিদারির সব দায়িত্বই আমি পাবো, কারণ বাবাকে এরকম কথা বলেছে যে বাবা তো খুশিতে পাগল হয়ে গিয়েছে। আর ছোটর জবাবটা শুনে বাবার মাথা আরো খারাপ হয়ে গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শোনো ছোট মেয়ে কুসুমলতা, তোমার কাছ থেকে এরকম উত্তর আমি কখনোই আশা করিনি। তোমার এই উত্তরে আমি বড্ড অসন্তুষ্ট হয়েছি, তাই তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে বাবা, আমার উত্তরে যদি আপনি খুশি নাই হন তাহলে আপনি যে শাস্তি আমাকে দিবেন তাই আমি পেতে রাজি আছি। বলুন বাবা, আমাকে কি শাস্তি দেবেন? তোমার শাস্তি হচ্ছে তুমি এখনই নির্বাসিত হবে। এই জমিদার বাড়ির চাকচিক্যময় থেকে তুমি সারা জীবনের মতো অবসর নেবে। আজ থেকে একজন সাধারণ কন্যার মতো তুমি এখান থেকে চলে যাবে। ঠিক আছে বাবা, আপনি যদি আমার জন্য এটাই ধার্য করে থাকেন তাহলে এটাতেই আমি মেনে নিলাম। আমি আপনাকে যেরকম ভালোবাসতাম সেরকমটাই বলেছিলাম। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে, তুমি আর একটা কথাও আমার সাথে বলবে না। এখনই এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে অতিরিক্ত ভালোবাসার প্রতিদান আমি পেয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই। পাগুলো যেন আর চলছেই না। সকাল থেকে হাঁটছি তো হাঁটছি, এই রাস্তা যেন কোনো দিনও শেষ হবার নয়। ঘুমও পেয়েছে খুব, আবার খিদেও লেগেছে। এই জঙ্গলে
কোনো খাবারের তো দেখা পাচ্ছি না। জানি না কোথায় যাব, কি করব। এই মরা গাছের টিভিটার উপর একটু শুয়ে থাকি। ক্লান্ত পরিশ্রান্ত চোখগুলি যেন ঘুমে তলিয়ে যাচ্ছে। কে রে তুই বাছা? এত রাতে এই জঙ্গলে তুই কি করছিস? আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস বাছা? ওঠ বাছা, তুই এখানে কি করছিস বল তো? আরে এতটা রাত হয়ে গিয়েছে আর আমি তো বলতেই পারি না। আর কে তুমি বুড়িমা? এখানে কি করছো? আর আমি এখানে? ও আচ্ছা, আমার তো মনেই ছিল না আমি নির্বাসনে। আমি হচ্ছে জমিদার কন্যা। বাবাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে আমাকে বাবা নির্বাসন দিয়েছেন, যার জন্য এই জঙ্গলে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব। এ কি বলছিস রে বাছা? তুই তোর বাবাকে নুনের মতো ভালোবাসিস মানে তো অনেক বেশি ভালোবাসিস। তবু তোর বাবা না বুঝে তোকে নির্বাসনে পাঠিয়ে দিল। তোর সাথে খুবই অন্যায় কাজ করেছে রে। হ্যাঁ বুড়িমা, তুমি আমার মনের কথাটা ঠিকই বুঝে নিয়েছো, কিন্তু বাবা তো আমাকে কখনোই বোঝেনি। কিন্তু বুড়িমা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এই ঘন জঙ্গলে বা কি করছো? আর তুমি লোকালয়ে থাকছো না কেন? এই ভয়ঙ্কর জঙ্গলে তোমার থাকতে কি ভয় করে না বুড়িমা? আর কি তোকে বলি রে দুঃখের কথা মা। কিছু বছর আগে আমি লোকালয়েই থাকতাম। আমার ছেলে ছিল একজন কাটুরে। কাঠ কাটতে এসে এই জঙ্গলে এক ভয়ঙ্কর পশুর হাতে সে নিহত হয়। এরপর আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন বেঁচে থাকবো এই জঙ্গলে আমার ছেলের স্মৃতি বুকে জড়িয়েই বেঁচে থাকবো। এই জঙ্গলে আমি একটা ছোট্ট কুঠিরও বেঁধেছি। তুই কি থাকবি আমার সাথে মা? যদি আমার সাথে থাকতিস তাহলে আমার ছেলের কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারতাম। তোমার সঙ্গে যাব না কেন বুড়িমা? আমিও তো একা। এই জঙ্গলে তোমাকে যদি না পেতাম তাহলে এতক্ষণে আমাকে হিংস্র জানোয়াররা ছিঁড়ে খেত। আমিও বাকিটা জীবন তোমার সাথে কাটিয়ে দেব বুড়িমা। চল তাহলে মা, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এই জায়গাটা একটুও ভালো নয়। চল মা, আমার সাথে আমার বাড়িতে চল। ঠিক আছে বুড়িমা, তাহলে তোমার বাড়িতেই চলো। এই হলো বাছা আমার ছোট্ট কুঠির। এই কুঠিরটা আমি খুব কষ্ট করে বেঁধেছি। এই কুঠিরে তুই থাকতে পারবি তো বাছা? তোর কোনো সমস্যা হবে না তো? কারণ তুই হচ্ছিস জমিদারের মেয়ে। এই কুঠিরে কি তুই মানিয়ে নিতে পারবি মা? বুড়িমা, তুমি এসব কি বলছো যে? আমি জমিদারের মেয়ে হতে পারি, কিন্তু আমি তো একজন মানুষ। আর তোমার এই কুঠিরটা মন্দ কিসের? আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে, ঠিক যেন জঙ্গলের মাঝখানে একটা কবুতরের বাসা। আসলে রে বাছা, তুই কত ভালো একটা মেয়ে। তোর মূল্য কেউই দিতে জানলো না, তবে আমি আশা করি তোর মূল্য মানুষ খুব তাড়াতাড়ি দেবে। মানুষ হারে হারে টের পাবে যে জমিদারের ছোট মেয়ে কতটা ভালো ছিল। এমনকি তোর পিতাও টের পাবে যে আমি কি হারিয়েছি। আরে আজ 2 দিন হলো আমি না খেয়ে আছি। 2 দিন আগে শিকার করতে এসে আমার সর্বস্ব লুটে নিয়ে গেল ডাকাতের দল। আমি কি করব? কোথায় যাব? পথও তো হারিয়ে ফেলেছি। আমি কোথায় যাব? কোন দিকে যাব? আর কি বা খাবো? এই জলাশয়গুলির পানিও তো বিষাক্ত। জলাশয়ের পাশে অনেক মৃত পশুকে পড়ে থাকতে দেখেছি। আমি খুব তাড়াতাড়ি মারা যাব, তবু শেষ চেষ্টা করে দেখি। আর একটু সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। জমিদার বাড়ির লোকজন বোধহয় আমাকে হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা তো আর জানে না আমি শিকার করতে এসে এখানে পথ হারিয়ে ফেলেছি। আরে এই ঘন জঙ্গলের মাঝখানে এটা কার বাড়ি? এরকম জঙ্গলে এরকম একটা কুঠির থাকবে সেটা আমি কখনো কল্পনাই করিনি।
অত শত না ভেবে ডাক দিই বরং, কেউ যদি ভেতরে থেকে থাকে তাহলে তো একটু উপকার হবে। কেউ কি আছেন ভেতরে? কেউ কি আছেন? থাকলে দয়া করে একটু সাড়া দিন। আমি 2 দিন যাবৎ কিচ্ছু খাইনি, আমাকে কিছু খাবার দিয়ে সহায়তা করুন। কেউ কি আছেন ভেতরে? কে আপনি বাবা? এই কানে কি করছেন? আর আপনার চোখ মুখ এরকম দেখা যাচ্ছে কেন? কি হয়েছে আপনার, বলুন তো? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন নাকি? আমি প্রতাপনগরের জমিদার মশাই। এই জঙ্গলে 2 দিন আগে শিকার করতে এসেছিলাম। এসে ডাকাতের কপ্পরে পড়ে আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি। আজ 2 দিন হয়ে গেল, পেটে কোনো খাবার নেই। দয়া করে আমাকে কিছু খেতে দিন, না হলে আমি আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। আহা জমিদার মশাই, আপনার সাথে খুবই অন্যায় হয়েছে। এই জঙ্গলে যেমন হিংস্র পশু রয়েছে, সেরকম ডাকাত দলও রয়েছে। জীবনটা তো রক্ষে পেল আপনার, সেটাই সব থেকে বড় কথা। আপনি দয়া করে ঘরের ভেতরে গিয়ে বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। আরে, এটা তো আমার বাবা। উনি এখানে কি করছেন? আমি যে এখানে আছি, এটা যদি বাবা জানতে পারে তাহলে আমার আর রক্ষে নেই। আমাকে যেভাবেই হোক বুড়িমাকে সব ঘটনা খুলে বলতে হবে যে ইনি আমার বাবা। না হলে যদি বুড়িমা কোনো রকম ভাবে বাবার সামনে আমাকে ডেকে নেয়, তাহলে বড্ড গড়বড় হয়ে যাবে। আরে বাছা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওনার সামনে তুই যাচ্ছিস না কেন রে বাছা? ওনাকে কি তুই চিনিস নাকি? বুড়িমা, ইনি তো আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন। আমি ওনার সামনে কখনো যেতে পারবো না বুড়িমা। আমাকে যদি উনি দেখেন তাহলে বড্ড গড়বড় হয়ে যাবে। উনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আমি জঙ্গলে লুকিয়ে থাকবো, তাহলেই তিনি আমাকে দেখতে পাবেন না। ও আচ্ছা, সব কথা এখন আমি বুঝতে পারছি। এই জমিদারই তোর বাবা। শোন রে বাচ্চা, তোর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তোকে তোর বাবা বনবাস দিয়েছিলেন। এবার সময় এসেছে একটা শিক্ষা দেবার। তুই আমার কথা মতো চলিস, তাহলেই তোর বাবা শিক্ষা পাবে। তোর বাবার ভুল ভাঙাতে হবে রে মা, না হলে ভুল ভুলেই থেকে যাবে সারা জীবন। হ্যাঁ বুড়িমা, বলো না কি কথা। আমি তোমার কথা সব অক্ষরে অক্ষরে পালন করে চলবো। শোন তাহলে। এই দেখুন জমিদার মশাই, আপনার জন্য আমি কত ভালো ভালো খাবার রান্না করেছি। আপনি দয়া করে খাবারগুলো গ্রহণ করুন। এত ভালো ভালো খাবার, আমি সব খাবার খাবো। আমার খুবই খিদে পেয়েছে। 2 দিনের অনাহার আমি, সবগুলো খাবারই আমি আজ খেয়ে ফেলবো। বুড়ি, তুমি কি আমার সাথে মজা করছো? এই খাবারগুলো কি খাওয়ার যোগ্য? এরম খাবার কি মানুষে খায় নাকি জন্তু জানোয়ারে খায়? কেন জমিদার মশাই, এই খাবারগুলোর সমস্যা কি? এই খাবারগুলো তো আমি খুবই যত্ন সহকারে রান্না করেছি। এই খাবারে একটুও নুন নেই। নুন ছাড়া খাবার কি খাওয়া যায়? কেন জমিদার মশাই, নুন ছাড়া খাবার খাওয়া যাবে না কেন? আপনাকে নুনের মতো ভালোবাসি বলায় যদি তাকে শাস্তি স্বরূপ বনবাসে যেতে হয়, তাহলে আপনি নুন ছাড়া খাবার অনায়াসেই খেতে পারবেন। খান খান জমিদার মশাই, খাবারগুলো খেয়ে নিন। খাবারগুলো আমি খুবই কষ্ট করে রান্না করেছি। মানে এটা তুমি কি বললে? এই শাস্তি তো আমি আমার ছোট মেয়েকে দিয়েছিলাম। তুমি এসব জানলে কি করে? বলো বলো বলছি, তাড়াতাড়ি বলো। আমার ছোট মেয়ের কোনো খবর তুমি কি জানো? আরে, আমি তার সাথে কি যে অন্যায় করেছি তা আমি আজ আরে আরে বুঝতে পারছি। সে আমাকে নুনের মতো ভালোবাসি বলাই তাকে আমি বনবাসী দিয়েছিলাম। আজ সেই নুন ছাড়া আমি একটা খাবারও খেতে পারছি না। হায় রে আমার পোড়া কপাল, আমি এ কি করেছিলাম? বলো না বুড়ি, তুমি কি জানো আমার ছোট মেয়ে কোথায়? আমার মা কোথায়? তুমি কি জানো? দয়া করে বলো না আমাকে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার ছোট মেয়ে, মা,
তুই এখানে? হ্যাঁ বাবা, আমি তোমার ছোট মেয়ে, যাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে বনবাস দিয়েছিলেন। আমি সেই তখন থেকেই বুড়িমার সাথেই আছি, তিনি আমার সব খেয়াল রাখেন। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুই যে আমাকে কতটুকু ভালোবাসতিস তা আমি এখন হারে হারে বুঝতে পারছি। আমি নামেই শুধু জমিদার, কিন্তু চিন্তা ভাবনায় একদম মূর্খ মানুষের মতো। আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা, দয়া করে এরকম ভাবে কথা বলবেন না, আমার খুবই কষ্ট লাগে। আপনি আমাকে যতই শাস্তি দিন না কেন, আমি আপনাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। তবে আমি জমিদার বাড়িতে ফিরে যেতে একটা শর্তে রাজি থাকবো। কি শর্ত মা বল? আমি তোর সব শর্তে রাজি আছি, তুই একবার শুধু বল। জমিদার বাড়িতে আমি শুধু একা নয়, বুড়িমাও আমাদের সাথে যাবে। বুড়িমার বাকিটা জীবন তিনি আমাদের সাথেই কাটিয়ে দেবেন। যাবে রে মা, যাবে। বুড়িমা নিশ্চয় আমাদের সাথে যাবেন। আমি মারা যাবার পর তুই হবি এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। তুই আমার চোখ খুলে দিয়েছিস মা, চোখ খুলে দিয়েছিস। ওগো, তুমি খাবার খাওয়া শেষ করে বাজার থেকে কিছু সবজি এনে দাও তো। গিন্নি, বাজারে যাব কিভাবে বলো তো? আমার কাছে তো কোনো টাকা নেই। এই বছর চাষ করতে গিয়ে সব টাকা খরচ করে ফেললাম, কিন্তু চাষে তো কোনো লাভই হলো না। আমি যে কেন মানুষের কথা মতো জমিতে আলু চাষ করতে গেলাম? এভাবে বলছো কেন? কি করব বলো গিন্নি? চাষ করতে না গিয়ে আমি যদি পরের জমিতে কাজ করতে যেতাম, তাহলেও আজ আমাদের এই অভাব হতো না। একবার হয়নি তো কি হয়েছে? এবার তুমি চাষ করো, দেখবে এবার আমাদের জমিতে ভালো ফলন হবে। চাষ করতে গেলে টাকা লাগে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তুমিও তো চিন্তা করো না তো, একটা না একটা পথ নিশ্চয়ই বের হবে। গিন্নি, বাড়িতে কি রান্না করার মতো কোনো সবজি আছে? না গো, বাড়িতে কোনো সবজি নেই। তুমি খাবার খেয়ে বাজারে গিয়ে কিছু সবজি এনে দাও। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে বাজার করে নিয়ে আসবো? আমার কাছে কিছু টাকা আছে, তুমি এই টাকাগুলো নিয়ে যাই বাজার করে নিয়ে এসো। তুমি টাকা কোথায় পেলে গো গিন্নি? তুমি খাবার খাও, আমি টাকা নিয়ে এসে দিচ্ছি। এই নাও টাকা। কি কি নিয়ে আসা লাগবে বাজার থেকে? কি কি নিয়ে আসা লাগবে তুমি জানো না? বাড়িতে কি আছে কি নেই সেটা তো আর আমি জানি না। বাড়িতে কিছুই নেই, তুমি তোমার পছন্দ মতো সবজি নিয়ে আসবে। আর হ্যাঁ, পেঁয়াজ, রসুন, মরিচ আনতে ভুলো না জানো। ঠিক আছে গিন্নি, আমি গেলাম। কিরে মহেশ, ব্যাগ হাতে করে কোথায় চললি? বাজারে যাচ্ছি, বাড়িতে রান্না করার মতো কোনো বাজার সদাই নেই। তা তোমার মাথায় এটা কিসের বস্তা গো ভাই? এখানে কচু আছে, বাজার থেকে কচু কিনে নিয়ে আসলাম। এত কচু কি করবে তুমি ভাই? এত কচু খেয়ে শেষ করবে কবে? আরে পাগল, কচু খাওয়ার জন্য তো কিনে নিয়ে আসলাম না। তাহলে কি করবে এত কচু? এই কচু মাঠে লাগাবো। ও আচ্ছা, কচু চাষ করতে গেলে কেমন খরচ হয় ভাই? এমন একটা খরচ হয় না। তা তুই তোর জমিতে এবার কি চাষ করবি বলে ভাবলি? চাষ করার মতো কোনো টাকাই নেই, তাই তো এখনো ভাবিনি কি চাষ করব। দেখ মহেশ, যে চাষই করিস তাড়াতাড়ি কর, তা না হলে তো আবার দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে কি হয় সেটা তো তুই ভালোই জানিস। আমি দেখি কালকেই কচুগুলা লাগিয়ে দিব। ভাই, কচু চাষ করলে কি লাভবান হওয়া যায়? কচু যদি ভালো হয় তাহলে অন্য ফসলের তুলনায় কচু চাষে বেশি লাভবান হওয়া যায়। আচ্ছা ভাই, তুমি বাড়ি যাও, আমি বাজারে গেলাম। আচ্ছা যাও।
গিন্নি কই গো, বাইরে এসো। তুমি চলে এসেছো? দাও বাজারের ব্যাগটা আমার কাছে দাও। এই নাও ব্যাগ। গিন্নি, আজ বাজারে যাওয়ার সময় রহিম ভাইয়ের সাথে দেখা হলো। ভাই এবার জমিতে নাকি কচু চাষ করবে। ও আচ্ছা, তাহলে তুমি কি এবার জমিতে কচু চাষ করবে বলে ভাবছো? কচু চাষ করতে গেলে তো কচু কেনা লাগবে, কিন্তু কচু কেনার মতো টাকা তো আমার কাছে নেই। আমি বলি কি, জমিদার বাবু তো তোমাকে অনেক ভালো জানে, তুমি না হয় জমিদার বাবুর থেকে কিছু টাকা ধার নিয়ে এসো। গিন্নি, কথাটা তুমি একদম মন্দ বলনি। দেখি আজ বিকেলেই আমি জমিদার বাবুর বাড়ি যাব। ঠিক আছে, তাহলে তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি রান্না করতে গেলাম। না, বিশ্রাম আর নিব না। যাই, আমি মাঠে গিয়ে জমিটা কোপানি দিয়ে আসি। আচ্ছা যাও। কি রে মহেশ, তুই বাজার থেকে এসে জমিতে চলে এসেছিস? তা এবার জমিতে কি চাষ করবি বলে ভাবলি? ভাই, আমি ভাবছি কচু চাষ করব। তাহলে তো ভালোই হয়, দুই ভাই পরামর্শ করে কচু চাষ করা যাবে। আমার মনে হয় এবার কচু চাষ করলে আমরা ভালোই লাভবান হতে পারবো। গতবার আলু চাষ করতে গিয়ে তুই আর আমি অনেক লস খেয়েছি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। তা তুমি এই দুপুর বেলায় কোথায় যাচ্ছ? আমি একটু জমি দেখতে আসলাম, কাল কচু লাগিয়ে দিতে হবে। ও আচ্ছা। আচ্ছা মহেশ, তুই কাজ কর, আমি গেলাম। ঠিক আছে ভাই, যাও। কাজ তো শেষ, এবার বাড়ি চলে যাই। কি গো, তুমি এসেছো? হ্যাঁ গো, তোমার রান্না কি হয়েছে? আমার রান্না তো সেই কখন হয়ে গেছে। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। আমি একবারে আমাদের পুকুর থেকে গোসল করে আসি। যাও, তুমি খাবার বাড়ো। আচ্ছা ঠিক আছে। এত তাড়াহুড়ো করে খাবার খাচ্ছ কেন? সন্ধ্যা হয়ে আসছে, জমিদার বাবুর বাড়ি যাওয়া লাগবে তো। তাই বলে এত তাড়াহুড়ো করে খাবার খেতে হবে? গিন্নি, তুমিও খাবার খেয়ে নাও। না, আমি পরে খাবার খেয়ে নেব। ওগো, আমি ভাবছি এবার কাজ গুছানো হয়ে গেলে আমি একটু বাবার বাড়ি যাব। কতদিন হয়ে গেল বাবার বাড়ি যাই না। গেলে তো যাওয়া যায়, কিন্তু এই অভাবের ভিতর কিভাবে যাবে শুনি? সেখানে যেতে গেলেও তো একটা খরচ আছে নাকি? আমি এত কিছু জানি না, অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি যায় না। গিন্নি, এমন করো না। এবার চাষ করে ফসল বিক্রি করে তারপর যাব, এই কথা দিলাম। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমার খাবার খাওয়া শেষ, আমি জমিদার বাবুর বাড়ি গেলাম। আচ্ছা যাও। জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? কে রে? ও মহেশ, তা কি মনে করে রে? ভাই, আমি একটু জমিদার বাবুর কাছে আসলাম। জমিদার বাবু কি বাড়িতে নাই? ভাই বাড়িতেই আছে, ভাইয়ের একটু শরীর খারাপ তো, তাই ভাই শুয়ে আছে। জমিদার বাবুর সাথে একটু দেখা করা যাবে না? আমার বাবুর সাথে একটু কথা আছে। এখন যা বলার আমার কাছেই বলো, ভাইয়ের সাথে কথা বলা যাবে না যতদিন না ভাইয়ের শরীর ভালো হয়। আচ্ছা, আমি পরে আসবো, জমিদার বাবুর শরীর ভালো হলে আসবো। রাকেশ, ও রাকেশ,
কে এসেছে রে? ভাই মহেশ এসেছে তোমার সাথে দেখা করার জন্য। ওকে ঘরের ভিতর আসতে বল। আচ্ছা ভাই। এই মহেশ, আয় ভেতরে আয়। কি রে মহেশ, কিছু বলবি নাকি? জমিদার বাবু, আপনার তো শরীর খারাপ, আমি পরে না হয় আরেক সময় আসবো। সমস্যা নেই, তুই বল। বাবু, আমি কিছু টাকা ধার নেওয়ার জন্য আসলাম। আপনি যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমি জমিতে চাষ করতে পারতাম। ও আচ্ছা, এই ব্যাপার। রাকেশ, দেখ তো তোর কত টাকা লাগবে, যা চাই ওর দিয়ে দে। ঠিক আছে ভাই, আয় মহেশ আয়। বল তোর কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে। টাকাগুলো কবে ফেরত দিবি? 3 মাস পরে দিয়ে দেব সব টাকা। এই রে টাকা। আর হ্যাঁ, আমি যখন যা বলবো সেটা কিন্তু তোর করা লাগবে। ঠিক আছে ভাই, আমি এখন আসি। আমি বরং বাজারে গিয়ে কচু কিনে নিয়ে একবারে বাড়ি যাই। কি গো, তোমার আসতে এত রাত হয়ে গেল কেন? জমিদার বাবুর শরীর খারাপ, জমিদার বাবুর সাথে কথা বলে রাকেশ ভাইয়ের থেকে টাকা নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও, খাবার দাও। ওগো, ঘুম থেকে ওঠো, তুমি মাঠে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে একটু আগে ডেকে দিবে না? আমি ভাবছি তুমি হয়তো ঘুম থেকে উঠে মাঠে চলে গেছো। আচ্ছা হয়েছে, যাও, এবার মাঠে যাও, মাঠে গিয়ে কচুগুলো লাগিয়ে আসো। আচ্ছা গিন্নি, আমি গেলাম। যাক, আমার কচু লাগানো তো শেষ, আমি এবার বাড়ি চলে যাই। কিরে মহেশ, তুই কোথায় যাচ্ছিস? এই তো ভাই, একটু মাঠে যাব। আপনি কোথায় যাচ্ছেন? আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন ভাই, কিছু বলবেন নাকি? তুই যে 1 মাস আগে টাকা নিয়ে আসলি, সেটা কি ভুলে গেছিস? সেই টাকা দিবি না? ভাই, টাকা তো 3 মাস পরে দিতে চেয়েছিলাম আমি। কই 3 মাস পরে? আর আমি তো এত কথা জানতে চাচ্ছি না। তুই আজকে আমার টাকা দিবি, আর টাকা দিতে না পারলে প্রতি মাসে 1000 করে টাকা দিবি, লাভের টাকা। এ আপনি কি বলছেন ভাই? আমি কাল সকালে আসবো, টাকা রেডি রাখিস। কি গো মহেশ ভাই, মন খারাপ করে কোথায় যাচ্ছ? রাকেশ ভাই তো সবার কাছে জমিদার বাবুর কথা বলে টাকা তুলে বেড়াচ্ছে। আমার মনে হয় এটা জমিদার বাবু কিছুই জানে না। এটা জমিদার বাবুর জানানো আমাদের উচিত। হ্যাঁ ভাই, সেটা তুমি ঠিকই বলেছো। দেখি, আমি কাল সকালে গিয়ে জমিদার বাবুর কাছে সবটা জানাবো। ঠিক আছে মহেশ, তুই তাহলে থাক, আমি গেলাম। কেমন আছেন বাবু? আমি আসলাম আপনার সাথে কিছু কথা বলতে। হ্যাঁ রে মহেশ, বল, কি বলবি?
বাবু, আপনার ছোট ভাইটাকে ঠেকান। উনি কিন্তু আপনার কথা বলে সবার কাছ থেকে টাকা তুলছে। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? তুই আমার কাছে আমার ভাইয়ের নামে বদনাম করছিস? বাবু, আমি যা বলছি সত্যি বলছি। আমি আপনার ভালোর জন্যই আপনার কাছে বলতে আসলাম। তুই আমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলার সাহস পেলি কি করে? তোকে একটু ভালো জানি বলে তুই আমার ভাইয়ের নামে দুর্নাম করবি? সেটা আমি কোনোভাবেই মেনে নিব না। রেগে যাবেন না বাবু, আমি এই কথাটা সত্যি বলছি। তুই আমার ভাইয়ের নামে আমার কাছে বাজে কথা বলছিস, আবার বলছিস সত্যি কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি রাকেশকে ডাকছি। রাকেশ, এ রাকেশ। ভাই, ডাকছো আমাকে? হ্যাঁ বলছি, তুই বলে আমার নাম করে সবার থেকে টাকা তুলে বেড়াচ্ছিস। এই কথা কে বললো ভাই তোমার কাছে? কিরে মহেশ, বল এবার। রাকেশ তো তোর সামনেই আছে, বল না। বাবু, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করেন। আমার কথা বিশ্বাস না হলে রহিম ভাইয়ের কাছে শুনতে পারেন। আর একটা কথাও বলবি না তুই। বুঝতে পেরেছি কেন আমার নামে বাজে কথা বলছিস তুই। তুই ভেবেছিস আমার নামে বাজে কথা বলে ভাইয়ের থেকে যে টাকা নিয়েছিস সেই টাকা যাতে ফিরিয়ে দিতে না হয়, তাই না? না বাবু, এমনটা না। আমি এতক্ষণ যা বললাম সব সত্যি বলছি। মহেশ, তুই এখান থেকে চলে যা। তুই আর আমার বাড়িতে আসবি না। ও আমার নামে বাজে কথা বললো আর তুমি ওকে এইভাবেই ছেড়ে দিচ্ছ? শোন মহেশ, আর যদি কোনোদিন আমার ভাইয়ের নামে বাজে কথা বলিস, সেই দিন কিন্তু তোকে আর ক্ষমা করব না। আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ দেয়া? দাঁড়া, দেখাচ্ছি মজা। কচু ক্ষেত তো অনেক সুন্দর হয়েছে। এবার নিশ্চয়ই কচুর ফলন ভালোই হবে। ভালো ফলন হলে আমি জমিদার বাবুর টাকা আগেই পরিশোধ করে দিব। তোর কত বড় সাহস, তুই আমার নামে আমার ভাইয়ের কাছে গিয়ে নালিশ দিস? ভাই বলেছে আজকের ভিতরে তোর টাকা দিয়ে দিতে। আমি হঠাৎ টাকা দিব কিভাবে? আর আমি জানি জমিদার বাবু টাকা দিতে বলেনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই আজ টাকা দিবি কিনা বল। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আমি টাকা কিভাবে দিব? টাকা দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এ মতিন, যা তো ওর কচু গাছ সব তুলে ফেল। রাকেশ ভাই, এমনটা করেন না। এমন করলে আমি তো বিপদে পড়ে যাব। আমার ভাইয়ের কাছে নালিশ দেওয়ার আগে তোর মনে ছিল না? কিরে মতিন, যা, আমি তো যেটা করতে বললাম সেটা কর। হায় হায় হায়, এটা আবার কি করে দিল? হায় হায় রে, হায় হায় হায়। কি গো, মাঠ থেকে এসে এভাবে বসে পড়লে যে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? হায় বিধাতা, এখন আমাদের কি হবে? তুমি এক্ষুনি জমিদার বাবুর কাছে গিয়ে বলো যে তার ভাই এমন অন্যায় কাজ আমাদের সাথে করেছে। বলে আর লাভ হবে বলে মনে হয় না গোবিন্দি। আমাদের জমিদার বাবু আর আগের মতো নেই। এখন আমাদের কি হবে গো? আর 2 মাস পরে যদি জমিদার বাবু টাকা না দিতে পারি, তাহলে তো আরো সমস্যা হবে। তুমি চিন্তা করো না গিন্নি, যে কোনো একটা উপায় বের করতে হবে আমাদের। কি যে করা যায়? ওগো, আমাদের পুকুর পাড়ে তো একটু ফাঁকা জায়গা আছে,
ওখানে আমরা কচু লাগাতে পারি না? গিন্নি, তুমি অনেক ভালো বুদ্ধি দিয়েছো, এতক্ষণ তো এটা আমি ভাবিনি। আচ্ছা চলো, আমরা আজকেই লাগিয়ে দিয়ে আসি। আচ্ছা, তুমি ঘর থেকে কচু নিয়ে এসো। এই তো নিয়ে চলে এসেছি, চলো এবার। গিন্নি, আমাদের তো কচু লাগানো শেষ, চলো এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো। দেখো, আমাদের পুকুর পাড়ে কচু ক্ষেত কত ভালো হয়েছে, সব তোমার জন্য। তুমি যদি সেই দিন এই বুদ্ধিটা না দিতে, তাহলে হয়তো আজ এখানে কচু লাগানো হতো না। আমাদের আর কোনো চিন্তা থাকবে না গো, আমরা এই কচু বিক্রি করে জমিদার বাবু সব টাকা পরিশোধ করে দিতে পারবো, আর এই কচু বিক্রি করেই আমরা আমাদের সংসার চালাতে পারবো। নূপুরপুর গ্রামে এক রাহুল নামে দিনমজুর থাকতো। রাহুল সারাদিন দিনমজুরে কাজ করে সে 2-4 পয়সা রোজগার করত। রাহুলের স্ত্রী মায়া সবসময় মন মরা হয়ে থাকতো, কারণ তাদের কোনো সন্তান হচ্ছিল না। রাহুলের আত্মীয় স্বজন সবসময় মায়াকে কুটো কথা শোনাতে থাকতো তাদের সন্তান না হওয়ার কারণে। মায়া, তুমি যে কবে খুশির খবর শোনাবে বলো তো দেখি। তোমার বিয়েই 10 বছর হয়ে গেল, এখনো একটা সন্তানের মুখ দেখাতে পারোনি। জানি না রাজু যে কেন তোমাকে বিয়ে করেছিল তা কে জানে। কতবার করে বলেছি অন্য কোনো মেয়েকে দেখে বিয়ে কর, কিন্তু না, ও আমার কথা শোনেনি। সেই দেখে দেখে তোমাকেই বিয়ে করেছে, এখন ঠেলা বুঝুক সে। দিদি, এমনভাবে কেন বলছেন? আমাদের সন্তান হচ্ছে না, আমরা তা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। আমাদের কি কষ্ট হয় না বলুন তো? গ্রামের সবাই আত্মীয় স্বজন আমাদেরকে কত বাজে বাজে কথা বলে। আমরা কি ইচ্ছা করে সন্তান নিচ্ছি না? যদি না হয় তাহলে আমরা কি করব বলো তো? হ্যাঁ, সে তো দেখছি কত কষ্ট। সেজে গুজে পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়, তার আবার বাচ্চা নিয়ে চিন্তা। তোমার মধ্যে যে কি দেখেছে রাহুল তা কে জানে, যে তোমাকে দেখে দেখে বিয়ে করে নিয়ে এসেছে। অপয়া মেয়ে একটা। রাহুলের দিদি মায়াকে এইসব কথা শুনিয়ে চলে যায়। এইসব কথা শুনে মায়ের খুব খারাপ লাগতো, কিন্তু মায়া কোনো কিছু কথা বলতো না। সে সবসময় মুখ বন্ধ করে চুপচাপ শুনে নিত। অন্যদিকে রাহুল সারাদিন কাজ ছেড়ে সে বিকালে বাড়িতে আসে। গিন্নি, তোমার কি হয়েছে? আজকে এত মন মরা হয়ে বসে আছো যে? কি করব বলো, আমি তো মানুষ। আজ তোমার বোন এসে কত আজে বাজে কথা শুনিয়ে গেছে আমাকে। গিন্নি, তুমি চিন্তা করো না একদম, একদিন আমাদের অবশ্যই সন্তান হবে। আমাদের বিয়ে হয়ে গেছে এই ঠিক 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। তোমার আত্মীয় স্বজন গ্রামের সবাই আমাকে কত বাজে বাজে কথা শোনাতে থাকে। শোনো গিন্নি, তুমি আত্মীয় স্বজন গ্রামবাসীদের কথাই একদম কান দেবে না, ওদের তো কাজ শুধু কথা শোনানো। দেখো, আমি কারো কোনো কথার উত্তর দিই না, যে যা বলে সবসময় চুপচাপ মুখ বন্ধ করে শুনে নি। জানি না ভগবান আমাদের কবে সন্তান দেবে তা কে জানে। ঈশ্বর একদিন আমাদের কথা অবশ্যই শুনবে, তুমি দেখে নিও গিন্নি। এবার বুঝতে পারছি যাদের সন্তান হয় না তারা যে অনেক কষ্টের মধ্যে থাকে। সমাজ তাদেরকে অনেক ছোট লোকে দেখে, তারা যে সবার কত গালমন্দ খায় তা কে জানে। আজকের আমার সন্তান হচ্ছে না, তাই আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আত্মীয় স্বজন গ্রামের প্রতিবেশী সবাই আমাকে কত বাজে বাজে কথা শোনায়। পরের দিন সকালে রাহুল কাজে বেরিয়ে যায়। তারপর
মায়ের একটা বান্ধবী মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে আসে। আরে রূপা, কেমন আছিস বল? তোর সাথে সে কতদিন পর দেখা হলো রে। আমি ভালো আছি মায়া, তুই কেমন আছিস বল? তোকে কি আর বলবো রূপা, তুই তো জানিস আমাদের বিয়ে 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। গ্রামের সবাই আত্মীয় স্বজন সব আমাকে কত বাজে বাজে কথা শোনায়। এখন তুই বল আমি কি করব? আরে মায়া, তুই একদম চিন্তা করিস না, আমার ননদেরও এরকমই হয়েছিল। অনেক বছর ধরে তার বাচ্চা হয়নি, কিন্তু আমার ননদ একটা বাবার কাছে গিয়েছিল, আর সেই বাবা বলে দিয়েছিল আমার ননদকে দেবী মায়ের পূজা করতে। তারপর থেকে আমার ননদ দেবী মায়ের পূজা করতে শুরু করে। তারপর আমার ননদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর আমি বলবো তুইও দেবী মায়ের পূজা করা শুরু কর, দেখ তোর স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুই সত্যি বলছিস রূপা? আমি যদি দেবী মায়ের পূজা করি তাহলে কি আমাদের সন্তান হবে? হ্যাঁ রে মায়া, তুই দেবী মায়ের পূজা করা শুরু কর আর দেবী মায়ের উপর বিশ্বাস রাখিস। ঠিক আছে রূপা, তাহলে আমি দেবী মায়ের পূজা করা শুরু করব। আর তোকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমার এত বড় দুশ্চিন্তা দূর করার জন্য। আরে মায়া, এইসব তুই কি বলছিস? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এবার বল তোর বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে রে, আমি আর আমার স্বামী থাকি এখানে, আর আমাদের ছোট পরিবার। আর যখন আমার সন্তান হবে তারপর থেকে আমাদের 3 জনের পরিবার হবে। আচ্ছা বুঝেছি মায়া, তাহলে এখন আমি যাই রে, অনেক দেরি হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে যে। কি রে রূপা, এখন তো এলি আর এখনই বলছিস চলে যাবি? আজকের দিনটা থেকে জানা রে, তোর সাথে সে কতদিন পর দেখা হয়েছে। না রে মায়া, আজকে থাকলে হবে না, সংসারের যে অনেক কাজ পড়ে আছে, আর আজকের আমার বাড়িতে ননদ আসবে আবার, সে অনেক কাজ। যাই রে, আবার অন্য কোনো দিন একদিন আসবো, বুঝেছিস? এই সব বলে মায়ের বান্ধবী রূপা চলে যায়। রূপা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাহুল বাড়িতে আসে। তারপর মায়া রাহুলকে সব কথা খুলে বলে। পরের দিন সকাল থেকে মায়া উপোস রেখে দেবী মায়ের পূজা শুরু করে দেয়। দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায়, আর দেবী মায়ের আশীর্বাদে মায়ের গর্ভে সন্তান আসে। সেই খুশিতে রাহুল গ্রামের সবাইকে এবং আত্মীয় স্বজনকে ডেকে ডেকে খবর দিতে থাকে। একদিন রাহুল মায়াকে বলতে থাকে, মায়া, আমার পুরো বিশ্বাস আমাদের একটা ছেলে হবে। রাহুলের এই কথা শুনে মায়া একটু চিন্তায় পড়ে যায়। আর যদি মেয়ে হয় তাহলে কি হবে? না মায়া, আমি ছেলে চাই। আমি প্রত্যেক দিন ছেলের স্বপ্ন দেখি, আর আমার তো ছেলেই সন্তান চাই। কিন্তু মেয়ে হলে বা কি খারাপ হবে? আগে তো আমাদের কোনো সন্তান হচ্ছিল না, এবার দেবী মায়ের আশীর্বাদে আমরা বাবা মা হতে যাচ্ছি, আর এবার তুমি বলছো যে তোমার ছেলে সন্তান চাই। আর মেয়েরা তো বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে থাকে, ওকে পড়াশোনা শেখাতে হবে, বিয়ে দিতে হবে, অনেক ঝামেলা। আমি ছেলে সন্তান চাই। কিন্তু ছেলে হবে কিংবা মেয়ে হবে সেটা আমাদের হাতে না, এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। উনি আমাদেরকে যেটা দেবে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু গিন্নি, আমার যে পুরো বিশ্বাস আমাদের ছেলে হবে। এই সব কথা বলে রাহুল কাজে চলে যায়। রাহুলের এইসব কথা শুনে মায়া অনেক চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে এমন ভাবে আরো কিছু মাস কেটে যায়। তখন মায়ের 9 মাস পূরণ হয়ে যায়। তার কিছুদিন পরে মায়ের একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়। আর মেয়ে হওয়ার কারণে রাহুল অনেক রেগে যায়। সে রেগে মেগে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। জানি না সে কোথায় চলে গেল। এই যে সন্ধে হতে যাচ্ছে, এখনো বাড়িতে আসেনি। এরপর অনেক রাতে রাহুল বাড়িতে ফিরে আসে। কি গো, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি সেই কখন থেকে তোমার চিন্তা করছিলাম। কেন, আমি কি তোমাকে বলেছিলাম আমার চিন্তা করতে? তোমার কি হয়েছে গো? আজকে তুমি এমন ভাবে কথা বলছো যে? আমি তো আগেই বলেছিলাম আমার ছেলে সন্তান চাই, আমি মেয়ে চাই না।
কেন গো, ও কি তোমার মেয়ে নয় নাকি? না, ও আমার মেয়ে না, আমি ওকে আমার বাড়িতে থাকতে দেব না। ঠিক আছে, যদি আমার মেয়ে এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। আমার মেয়ে আমার কাছে সবকিছু। এ তুমি কেমন কথা বলছো? এই মেয়ের জন্য তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দেবে? হ্যাঁ, যদি তুমি আমার মেয়েকে এই বাড়িতে থাকতে না দাও তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাহুল মায়ের এইসব কথা শুনে একটু ভয় পেয়ে যায়। তারপর সে কোনো কিছু কথা না বলে সে ঘরে চলে যায়। আর মায়া তার মেয়ের নাম রেখেছিল লক্ষ্মী। এমন ভাবে দিন কাটতে থাকে। তখন লক্ষ্মী অনেক বড় হয়ে যায়। মা মা, তোমার কি হয়েছে? তোমাকে দেখে এত মনমরা লাগছে কেন? কি হয়েছে মা, বলো না। লক্ষ্মী মা, তোকে আর কি বলবো বল, সব আমার কপাল। তোর বাবা একটা ছেলে চেয়েছিল, কিন্তু তুই হয়ে গেছিস। তাই তোর বাবা তোকে পছন্দ করে না, তোর দিকে ফিরেও তাকায় না। তাই এই সব ভাবতে ভাবতে দু চোখে ঘুম আসে না আর। মা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ মা, বল কি কথা। মা, এই দুনিয়া এমন কি আছে যা ছেলেরা করতে পারে মেয়েরা না? যা ছেলেরা করতে পারে তা মেয়েরা তো করতে পারে, তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিকই বলেছিস। আজকের হয়তো তোর বাবা বুঝতে পারছে না, একদিন না একদিন অবশ্যই তোর কথা বুঝবে। আর তখন দেখবি তোকে অনেক ভালোবাসবে। দিনের পর দিন দিন যেতে থাকে, আর এখনো পর্যন্ত রাহুল তার মেয়ে লক্ষ্মীকে মেয়ে বলে স্বীকার করেনি। বাবা বাবা, তুমি আমাকে পছন্দ কেন করো না? আমি এমন কি করেছি? আমার দোষটা কোথা বাবা? আমাকে তুই বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা না। কিন্তু বাবা কেন? দেখ, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, চলে যা আমার নজরের সামনে থেকে। এইসব কথা বলে রাহুল রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। মা, বাবা আমার সাথে এমন কেন করছে? তুই চিন্তা করিস না লক্ষ্মী মা, সব ঠিক হয়ে যাবে। মা মা, আমি অনেক পড়াশোনা করতে চাই আর বাবা মুখ উজ্জ্বল করতে চাই। ঠিক আছে লক্ষ্মী মা, তুই যতদূর পড়াশোনা করতে চাস আমি তোকে পড়াবো, তুই একদম চিন্তা করিস না। মা, আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, চল মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর অন্যদিকে রাহুল ভাবতে থাকে, এমন কি করা যায়, মায়ের থেকে এই লক্ষ্মীকে দূর করতে হবে। হ্যাঁ, একটা উপায় পেয়েছি মায়ের থেকে লক্ষ্মীকে দূর করার জন্য, আর এই উপায়টা কাজে লাগাতে হবে। এই সব ভেবে রাহুল সে বাড়িতে চলে যায়। মায়া, আমি ভাবছিলাম যে লক্ষ্মীকে আমাদের গ্রামের স্কুলে ভর্তি করে দেব। এ কি বলছো তুমি? সত্যি? তুমি সত্যি মেয়েকে স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ মায়া, আমি সত্যি বলছি, আমি লক্ষ্মীকে স্কুলে ভর্তি করে দেব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা বাবা, তুমি কি সত্যি আমাকে মেনে নিয়েছো? হ্যাঁ লক্ষ্মী মা, আমি তোকে আমার মেয়ে স্বীকার করে নিয়েছি। ঠিক আছে, শোনো তাহলে, লক্ষ্মীকে তোমার সাথে করে নিয়ে যাও আর ওকে স্কুলে ভর্তি করে দিও। আর হ্যাঁ, লক্ষ্মীর দিকে একটু খেয়াল রাখবে, যেন ওখানে এখানে সেখানে চলে না যায়। আরে গিন্নি, তুমি এ কি বলছো? লক্ষ্মী আমারও মেয়ে, আমি ওকে ভালোভাবে খেয়াল রাখবো, তুমি একদম চিন্তা করো না। এইসব বলে রাহুল লক্ষ্মীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাহুল লক্ষ্মীকে নিয়ে একটা জঙ্গলের রাস্তায় যেতে থাকে। বাবা বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো স্কুলে যাব না নাকি? হ্যাঁ লক্ষ্মী মা, এই জঙ্গলের পরে একটি স্কুল আছে, আরো একটু বাকি আছে, ওই স্কুলেই তোমাকে ভর্তি করে দেব। তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে রাহুল লক্ষ্মীকে নিয়ে একটা ঘন জঙ্গলে যায়। লক্ষ্মী মা, তুই এখানে একটু দাঁড়া, আমার খুব জোরে জল তেষ্টা পেয়েছে, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে বাবা, আমারও অনেক জোরে জল তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল নিয়ে আসবে, ঠিক আছে?
ঠিক আছে লক্ষ্মী মা, তুই দাঁড়া, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। এইসব বলে রাহুল লক্ষ্মীকে ঘন জঙ্গলের মধ্যে একা ছেড়ে রেখে সে চলে যায়। এমন ভাবে কিছুক্ষণ কেটে যায়। লক্ষ্মী তার বাবার অপেক্ষায় থাকে, কিন্তু তার বাবা সে আসে না। সকাল থেকে বিকাল হতে যায়, তারপরেও তার বাবা আসছে না। তারপর লক্ষ্মী বুঝতে পারে যে তার বাবা ইচ্ছা করে তাকে জঙ্গলে রেখে দিয়ে চলে গেছে। তারপর লক্ষ্মী চিৎকার করতে করতে বলতে থাকে, বাবা বাবা তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, আমার যে খুব ভয় লাগছে এখানে থাকতে। তুমি কোথায় চলে গেলে বাবা, তুমি কোথায় গেলে বাবা, তাড়াতাড়ি এসো বাবা, আমার যে একা খুব ভয় করছে। অন্যদিকে রাহুল বাড়িতে চলে যায়। কি গো, তুমি একা? লক্ষ্মী মা কোথায়? তুমি তো লক্ষ্মী মাকে সাথে করে নিয়ে গেছিলে, তাহলে লক্ষ্মী মা তোমার সাথে আসেনি? সে কোথায় লক্ষ্মী? এই কথাটা আমার তো তোমাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের মেয়ে কোথায়? আজ ওকে দেখতে পাচ্ছি না, ও তো সবসময় উঠানে খেলা করে। তুমি তো আজ তোমার সাথে করে ওকে নিয়ে গিয়েছিলে, আর তুমি বললে যে ওকে স্কুলে ভর্তি করানোর জন্য। তাহলে তুমি এমন ভাবে কেন বলছো? কিন্তু আমি ওকে স্কুলে ভর্তি করার পর ওকে বাড়িতে ছেড়ে দিয়েছি। মায়া এখনো কি লক্ষ্মী মা বাড়িতে আসেনি নাকি? না, ও যখন তোমার সাথে গিয়েছে তারপর থেকে ও বাড়িতে আসেনি। মায়া তুমি চিন্তা করো না, মনে হয় ও গ্রামের বাচ্চাদের সাথে খেলা করছে। না গো, লক্ষ্মী আমাকে না বলে সে কোথাও যায় না, আর ও সবসময় আমাকে বলে তারপর খেলতে যায়। শোনো না, তুমি একটু গ্রামের আশেপাশে খুঁজে এসো না। এখন আমি অনেক ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কেন? লক্ষ্মী কি তোমার মেয়ে নয় নাকি? সকালে তো খুব বলছিলে আমার মেয়ে আমার মেয়ে, তাহলে এখন কি হলো? ঠিক আছে গিন্নি, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। আমিও তোমার সাথে যাব। এরপর তারা লক্ষ্মীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও লক্ষ্মীকে খুঁজে পায় না। দিদি, তুমি কি কোথাও আমার মেয়েকে দেখেছো? না মায়া, আমি তোমার মেয়েকে সকাল থেকে দেখিনি, কিন্তু তোমার মেয়ে কোথায় গেছে? জানি না গো দিদি, ওর সাথে সকালে স্কুলে পাঠিয়েছিলাম, আর এখন দেখো বাড়িতে আসেনি। জানি না সে কোথায় গেল। তারা এমন ভাবে সব জায়গায় লক্ষ্মীকে খুঁজতে থাকে, সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কোথাও লক্ষ্মীকে খুঁজে পায় না। তারপর তারা বাড়িতে চলে আসে। অন্যদিকে লক্ষ্মী ওই জঙ্গলে একা দাঁড়িয়ে থাকে, আর তখন ওই জঙ্গল দিয়ে একটা লোক যাচ্ছিল। এই জঙ্গলে এই বাচ্চাটা এখানে একা একা কি করছে? তুমি এই জঙ্গলে একা একা কি করছো মেয়ে? আমি মায়ের কাছে যাব কাকু, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম মায়া। আচ্ছা, তাহলে কি তোমার বাবার নাম রাহুল? হ্যাঁ কাকু, আপনি ঠিকই বলেছেন। আরে এ তো মায়া আর রাহুলের মেয়ে। আচ্ছা মা, তোমাকে এখানে কে রেখে গিয়েছে? আমার বাবা আমাকে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে, কারণ আমি মেয়ে বলে আমার বাবা আমাকে পছন্দ করে না, আর আমার মাকে মিথ্যে কথা বলে আমাকে জঙ্গলে নিয়ে এসেছে, আর আমাকে একলা রেখে দিয়ে চলে গেছে। এটা তোমার বাবা একদম ঠিক করেনি। তুমি রাহুলের মেয়ে, কেউ কি নিজের মেয়ের সাথে এমন করতে পারে? হে ভগবানের সাজা রাহুল অবশ্যই পাবে। লক্ষ্মী মা, তোর মায়ের মমতা আর ভালোবাসা আজ তোকে বাঁচিয়ে নিয়েছে। তুই চিন্তা করিস না মা, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। অন্যদিকে মায়া কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে দেবী মা, এতদিন পর তুমি আমার কোল আলো করে সন্তান দিয়েছো, আর আজ আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। হে দেবী, তুমি আমার সন্তানকে খেয়াল রেখো, জানি না সে এখন কোথায় আছে, কি করছে। তুমি চিন্তা করো না মায়া, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ওই গ্রামের লোকটা লক্ষ্মীকে নিয়ে বাড়িতে আসে। লক্ষ্মীকে দেখে রাহুল অনেক অবাক হয়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, লক্ষ্মী এখানে কিভাবে এলো? আমি তো ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম। লক্ষ্মী মা, কোথায় গিয়েছিলিস মা আমাকে ছেড়ে? আমি কত খুঁজেছি তোকে সব জায়গায়, কিন্তু তোকে খুঁজে পাইনি। বল না, কোথায় গিয়েছিলিস বল। আমি বলছি, তোমার স্বামী স্কুলে ভর্তি করার নাম করে
তোমার মেয়েকে ঘন জঙ্গলে একলা রেখে দিয়ে চলে এসেছিল। লজ্জা থাকা দরকার রাহুল তোমার। তুমি এত ছোট লোক হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ছেলে হয়নি তো কি হয়েছে, মেয়ে হয়েছে, ও তো তোমারই সন্তান। রাহুল, এই ভুলের সাজা তুমি অবশ্যই পাবে। ঈশ্বর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি তোমার মেয়ের সাথে এমন করতে পারলে? আমি কখনো ভাবতে পারিনি। আমি আর তোমার সাথে এখানে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। তবুও তোমার মতো মানুষের সাথে আমি থাকবো না কোনোদিন। মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দাদা, আপনি একদম ঠিকই বলেছেন। ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। মায়া, তুমি এই বাড়ি ছেড়ে যেও না। আমি তোমাকে আর লক্ষ্মীকে ছাড়া বাঁচতে পারবো না। আর যদি আজ আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা, মা, বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। বাবা দেখো, নিজের ভুলের জন্য ক্ষমাও চাইছে। তুমি বাবাকে ক্ষমা করে দাও মা। আমি আমার বাবা মায়ের সাথে খুশি খুশি থাকতে চাই। দেখো রাহুল, তুমি তোমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, আর এখন দেখো তোমার মেয়ে তোমার বাবা বাবা বলে যাচ্ছে, আর তোমার সাথে থাকতে চাইছে। দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার মেয়েকে একদম পছন্দ করতাম না। আমাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী মা, আমায় অনেক ভুল হয়ে গেছে। মা, আমাকে ক্ষমা করে দে। লক্ষ্মী মা, তোমার মায়ের মমতা আর ভালোবাসায় তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। এখন আমি আসি। ওই দিনের পর থেকে রাহুল তার মেয়ের চোখে কখনো জল আসতে দেয়নি। তারপর তারা তিনজনে খুশি খুশি থাকতে শুরু করে। কি গো, সকাল সকাল বেরিয়ে পড়লে নাকি? কাজে যাচ্ছ? হ্যাঁ গো, সকাল সকালই কাজে যাচ্ছি। প্রতিদিন মন মতো মাছ পাচ্ছি, তাই ভাবলাম এবার সকাল সকালই বের হই। তা যাও, তবে এত কষ্ট করার পরেও প্রতিদিন তেমন মাছ কেন আসছে না বলো তো? কি জানি, মনে হচ্ছে খালে এখন আর কোনো মাছই নেই। আজকে অন্যদিকে যাব, কোনো মাছ পাই কিনা দেখি। দেখো পাও কিনা। হতে পারে এক জায়গা থেকে মাছ ধরতে ধরতে সেখানে মাছগুলো সব কমে গেছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। দাও দাও, আমার জালটা আমার হাতে দাও দেখি। হ্যাঁ দিচ্ছি, কিন্তু না খেয়ে বেরোবে নাকি? কিছু মুখে দিয়ে যাও। এখন আর সময় নেই গিন্নি, খেতে বসলে এখন অনেকটা দেরি হয়ে যাবে। এইভাবে বললে হয় নাকি? দেরি হলে হোক, মাছ না হয় দুটো কমই পাবে, কিন্তু খাবারটা মুখে দিয়ে গেলে শান্তিতে তো কাজ করতে পারবে। আচ্ছা দাও, তোমার সাথে তো আর আমি জেদ করে কখনোই পারবো না। তোমার কথাই আমাকে শুনতে হবে। আমার কথা শুনলে কি তোমার ক্ষতি হবে? আমি তো তোমার ভালোর জন্যই বলি। আমার কথা শুনে তোমার লাভ আছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, লাভ আছে বলেই তোমাকে বারণ করছি না। তোমার সব কথাই শুনে চলি। দাও দাও, এখন আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিছু খাবার মুখে দিয়ে বের হই। কি গো গোপাল দাদা, মাছ ধরে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও মা, তোমার হাতে এত বড় একটা পুঁটি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, বড় পুঁটিটা পেলাম বলি তো তাড়াতাড়ি ফিরে এলাম আজকে। আরে তোমার তো দেখছি কপাল আজকে বেশ ভালো, এত বড় একটা মাছ পেলে, এত বড় পুঁটি মাছ। আরে আমি আমার জিন্দেগিতেও দেখিনি গো, কবে একদম পাকা পুঁটি মনে হচ্ছে। হ্যাঁ ভাই, পাকা পুঁটি হবে। এই মাছটা পেয়ে আজকে বড্ড খুশি লাগছে, জমিয়ে খাওয়া যাবে। তা কতদিন বসে এই মাছটা খাবে তুমি? তার থেকে বরং মাছটা বিক্রি করে দিলেই তো পারো। কিন্তু এই মাছটা কোত্থেকে ধরেছো তুমি? এই তো উত্তর দিকের খাল থেকে ধরলাম। আরে উত্তর দিকের খাল থেকে ধরেছো? সেটা তো অবিনাশ বাবুর খাল। তাহলে তো হিসেব মতে এই মাছটা অবিনাশ বাবু পায়। আরে এটা আবার কেমন কথা? মাছ ধরেছি আমি, মাছটা নেব আমি, অবিনাশ বাবুকে কেন দিতে যাব? খাল তো তার একার নয়, খাল গ্রামের সবার। কিন্তু ওই দিকটা তো অবিনাশ বাবুর, তাই না? তা তুমি একটা কাজ করো, এই পুঁটি মাছটা অবিনাশ বাবুকে দিয়ে এসো।
আমি অবিনাশবাবুকে কোনো পুঁটি মাছ দিতে পারবো না। আমি মাছ পেয়েছি, আমার মাছ আমি আমার কাছেই রাখবো। এত বড় বড় কথা বলছো তো, অবিনাশবাবু জানতে পারলে তোমার কি হাল করবে বুঝতে পারছো? যা করবার করুক, আমি মাছটা দিতে পারবো না, এটাই আমার শেষ কথা। বাবু, বাবু শুনেছেন, আপনার জন্য পাক্কা একটা খবর নিয়ে এসেছি। পাক্কা খবর যে আনবি তা তো আমি জানি। তা তোর কাজ হচ্ছে পুরো গ্রাম ঘুরে ঘুরে আমার জন্য খবর এনে দেওয়া। তা বল তো কি খবর এনেছিস? বাবু, আজকে দেখলাম গোপাল একটা বড় পুঁটি মাছ পেয়েছে। তাই এত বড় পুঁটি আমি আমার বাপের জন্ম দেখিনি আর কি। যা, এত বড় পুঁটি হয় নাকি? তুই যেভাবে বলছিস তাতে মনে হচ্ছে এই বিশাল একটা পুঁটি। আপনি বিশ্বাস করুন বাবু, আর নিজের চোখে না দেখলে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে পুঁটিটা কত বড়। তাহলে তো এবার দেখতেই হয়। সেটা বড় কথা নয় বাবু, বড় কথা হলো ওই পুঁটিটা আপনার দিকের খাল থেকে ধরেছে ও। সেই হিসেব মতে মাছটা আপনি পাবেন। তাহলে মাছটা নিয়ে এলি না কেন? আমি চেয়েছিলাম, কিন্তু গোপাল দাদা দিতে রাজি হয়নি। দিতে রাজি না হলে তুই আনবি না? কিভাবে আনবো বাবু? আরে ও যদি দিতে রাজি না হয় আমি তো ছিনিয়ে আনতে পারি না। আমার কাজ, আমি আপনাকে এসে বললাম, বাকিটা আপনার দায়িত্ব। ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব গোপালের সাথে দেখা করে ওই মাছ আনবার ব্যবস্থা করছি। গোপাল দাদা সাফ সাফ জানিয়ে দিয়েছে ওই মাছ ও দেবে না। সেটা আমিও দেখব কিভাবে আমাকে মাছ না দিয়ে পারে। গিন্নি, কোথায় গেলে গো? বেরিয়ে এসো, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। এত চেঁচামেচি করছো কেন? আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, তোমার হাতে এটা কি? এত বড় মাছ! দেখে বুঝতে পারছো না গিন্নি, এটা একটা পুঁটি মাছ। এত বড় পুঁটি মাছ তো আমি জীবনেও দেখিনি গো। এটা কোথায় পেলে? এটা ওই খাল থেকে ধরেছি আজকে, সেই জন্যই তো তাড়াতাড়ি ফিরে এলাম। এত বড় মাছ পেলে কষ্ট করে কে মাছ ধরে বলো তো? আমার হাতে দাও, আমি একবার একটু ধরে দেখি। আরে তোমার যত খুশি তত দেখো, কেউ তো তোমাকে আর বারণ করবে না। আমি যে কত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। তুমি তো খুশি হয়েছো, কিন্তু আমি তো আছি অন্য চিন্তায়। অন্য চিন্তা মানে? কোন চিন্তায় আছো তুমি? কি নিয়ে চিন্তা করছো? এই মাছটা যেখান থেকে ধরেছি হিসেব মতে নাকি সেটা অবিনাশ বাবু পায়। এখন অবিনাশ বাবু যদি মাছ নিতে আসে তাহলে কি বলবো? মাছ নিতে আসলেই কি মাছ দিয়ে দেবো নাকি? মাছ তো সারা খালেই ঘুরে বেড়ায়, ওনার একার জায়গায় তো থাকে না। আরে আমারও তো সেটাই কথা, কিন্তু খগেন আমার কোনো কথাই শুনলো না। সম্ভবত এখন অবিনাশ বাবুকে নিয়েই আসবে। এই তোমার কথা শুনে তো আমারও চিন্তা হচ্ছে গো। অবিনাশ বাবু তো তেমন সুবিধার নয়। একবার যদি মনস্থির করে যে মাছ নেবে তবে নিয়েই ছাড়বে। থাক, বাদ দাও, চিন্তা করো না। যদি আসে তখনটা দেখা যাবে আর কি। গিন্নি, শুনেছো? তোমার জন্য চমৎকার একটা খবর নিয়ে এসেছি। চমৎকার খবর? তোমার আবার কি চমৎকার খবর? আরে সারা গ্রাম জেনে গেছে, তুমি এখনো জানোনি। আরে আমি সত্যিই জানতে পারিনি। কি হয়েছে খোলসা করে বলো। আচ্ছা শোনো শোনো, গোপাল দাদা বড় একটা পুঁটি মাছ ধরেছে আজকে। এত বড় পুঁটি আমি কখনো দেখিনি, বুঝলে? যা, তা আবার হয় নাকি? আরে সত্যি বলছি, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। আমি তো দূর থেকে দেখেছিলাম। তা গোপাল দাদা ধরেছে, তাতে আমাদের কি লাভ? আমাদের তো কোনো লাভ নেই। কে বলেছে আমাদের লাভ নেই? আরে আমি তো আছি সুযোগের সন্ধানে। খগেন এবং অবিনাশ বাবু ওই মাছটা আয়ত্ত করবার চেষ্টায় আছে। তাহলে তো অবিনাশ বাবুই নিয়ে যাবে। আরে না না, এই দুই পক্ষের ঝামেলা বাঁধিয়ে মাঝখান থেকে মাছ নিয়ে চলে আসবো, আমি কেটে পড়বো। এই তোমার তো বুদ্ধি কম না, কিন্তু বুদ্ধি খাটিয়ে মাছটা নিজে আয়ত্ত করতে পারবে তো? আরে দেখোই না, আরে শেষমেশ ওই মাছ গোপাল দাদা কিংবা অবিনাশ বাবু কারোর কপালই থাকবে না, ঠিক আছে? এত বড় বড় কথা না বলে আগে কাজে করে দেখাও, তবেই আমি বিশ্বাস করব। যখন বলছো তুমি পারবে, তাহলে আমিও বলছি ওই মাছ আমার লাগবেই লাগবে। ঠিক আছে, তুমি শুধু অপেক্ষা করো, তারপর দেখো কি হয়। ওই মাছ আমি তোমার সামনে এনেই ছাড়বো।
বড় একটা মাছ ধরেছে আজকে। সে কি, সে খবর তোমার কাছেও পৌঁছে গেছে? যাবে না কেন রে? এত আশ্চর্যজনক একটা মাছ ধরলো, গ্রামের সবাই জানে আর আমি জানবো না? ইতিমধ্যে গ্রামের সবাই জেনে গেল। এখন তো মাছটা আয়ত্ত করতে আমার একটু সমস্যা হয়ে যাবে। ওই মাছটা তুই নেওয়ার পরিকল্পনা করছিস নাকি? অবশ্যই, এ আমার খাল থেকে ধরেছে মাছ, হিসেব মতে ওই মাছ আমার, আমিও তো পাবো। কেমন হিসাব করছিস তুই? খাল পুরো গ্রামবাসীর, সেখান থেকে যে কেউ মাছ ধরতেই পারে। ধরতে পারে, তবে আমার ভাগের খাল থেকে নয়। ও আমার ভাগের খাল থেকে ধরেছে, তাই ও মাছ আমার। গরিব ছেলেটার সাথে এমন করিস না। গরিবের পেটে লাথি মেরে কি লাভ বল? আমি মোটেও গরিবের পেটে লাথি মারছি না মা, আমি শুধু আমার পাওনা আদায় করছি। এই পাওনা আদায় না করলেই কি হয় না? তোর তো এত এত টাকা। টাকা আছে, কিন্তু এত বড় পুঁটি মাছ তো আর নেই। এই পুঁটি মাছ যখন তখন আমি তো পাবো না, তাই না? এমনটা করিস না বাপ। আর যদি পুঁটি মাছ আনতেই হয় তাহলে পয়সা দিয়ে তারপর আনিস। তবে এত কথা বলো না তোমা, তুমি যা বুঝবে না সেটা নিয়ে কথা না বললি নয়। আমারটা আমি ভালো বুঝবো, চুপ করো তো। আরে গোপাল, আরে ও গোপাল, কই তুমি? কাজে চলে গেছো নাকি? বাড়িতে আছো? এই তো বাবু, বাড়িতে আছি। আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি। তা বলুন, কি প্রয়োজনে এসেছেন? তুমি আমাকে মনে হচ্ছে একটু খোঁচা মেরে কথা বললে। আরে না না, আমি জানতাম আপনি অবশ্যই আসবেন, সেই জন্যই আমি বললাম যে আমি আপনার অপেক্ষায় ছিলাম। যাকে এসব কথা বাদ দাও, আমি এসেছি তোমার মাছের খবর নিতে। তা আমি আপনাকে দেখি বুঝতে পেরেছি, কিন্তু দুঃখিত বাবু, আমি যে মানে আমার মাছটা আপনাকে দিতে পারবো না। কেন দিতে পারবে না? হিসেব মতে মাছটা তো আমি পাই। তা আপনি পান কিনা সেটা গ্রামের লোক ঠিক করবে, আমি আপনাকে মাছটা দেব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো গোপাল, আমি ভালোই ভালোই বলছি, মাছটা আমাকে দিয়ে দাও। বললাম তো অবিনাশবাবু, যদি আপনার এমন মাছ প্রয়োজন হয় তাহলে খালে নিজে ধরে নিতে পারেন, খালে এমন মাছের অভাব নেই। ওই যদি আমি ধরতে পারতাম তাহলে তো তোমার কাছে আসতাম না, তাই না? সেটা হয়তো আপনার ব্যর্থতা, তবে আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে তুমি বলছো তুমি আমাকে মাছ দেবে না, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমি আপনাকে কোনোভাবেই মাছটা দিতে পারবো না। ঠিক আছে, আমিও তোমাকে এই মাছটা ধরে তারপর দেখিয়ে দেব। জি, আপনি সেটা করতেই পারেন। আপনি নিজে গিয়ে আপনার খাল থেকে মাছ ধরে আনুন, সেটাই ভালো হবে। দেখলি খগেন, দেখলি ওই গোপালের কত বড় সাহস, সেটা একবার দেখলি? আমি গ্রামের মোড়ল, আমাকে কোনো পাত্তাই দিল না। মাথা ঠান্ডা করুন বাবু, দোষ তো আপনারই। আপনি যদি জোর করে দিয়ে বলতেন তাহলেই হতো। গ্রামের সবাই মাছের কথা জেনে গেছে, এখন আমি কোনোভাবেই জোর জবরদস্তি করতে পারবো না। তাহলে এখন মাথা গরম করে কোনো লাভ আছে? এখন পরবর্তীতে কি করবেন সেটা মাথা ঠান্ডা করে ভাবুন। কি আর করব, বড় মুখ করে বলে এসেছি মাছ ধরে আমি দেখিয়ে দেব, মাছ ধরবার চেষ্টা করব। আপনি আদৌ মাছ ধরতে পারবেন তো? পারবো না কেন, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব, তুই মাছ ধরে দিবি। তোকে কি আমি শুধু শুধু কাজে রেখেছি? আরে এর থেকে তো ভালো ছিল গোপালের থেকে জোর জবরদস্তি করে মাছটা আনা। সেটা যখন পারিনি, এখন বিকল্প পথ তো দেখতেই হবে। আমি বিকল্প পথে চলবার চেষ্টা করছি, বুঝলি? ঠিক আছে, তাহলে আপনি মাছ ধরবার সমস্ত কিছু আয়োজন করুন, আমি আপনাকে মাছ ধরে দেব। আমি ছাড়া আর কে দেবে আপনাকে মাছ ধরে বলুন তো? গোপালের মতো তুইও কি আমাকে খোঁচা মেরে কথা বলছিস? না না বাবু, আমার সে সাহস কোথায়? আমি তো আর গোপালের মতো অসভ্য নই। ঠিক আছে, আর কথা বাড়াস না। আমি মাছ ধরবার সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি, তারপর তোকে খবর দেব।
আরে ও গোপাল দাদা আজকেও কি বড় পুঁটি মাছ পেলে গো? না গো, আজকে বড় পুঁটি পাইনি। ওদিকটা যায়নি আজকে, অবিনাশবাবুর সাথে ঝামেলা করতে ভালো লাগে না। তা ঠিক বলেছ, অবিনাশবাবু আসলেই একটা ঝামেলার লোক। তা খবর কিছু শুনেছো তুমি? কি খবর শুনবো আবার? অবিনাশবাবু আবার কিছু করেছে নাকি? করেছে মানে? অবিনাশবাবু নিজেই তো এখন মাছ ধরবার পরিকল্পনা করছে। খগেন একটু আগেই আমাকে বলল। বাহ 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 বাহ, তাহলে আমাকে দেওয়া কথা অবিনাশবাবু রাখলেন। আমাকে তো বলে দিয়েছিলেন যে তিনি নিজেই মাছ ধরে দেখাবেন। তাহলে আর সমস্যা কোথায়? আচ্ছা, তুমি যেহেতু বলেছো ওখানে আরো বড় পুঁটি পাওয়া যাবে। আহা, যাবে না কেন? এই এত বড় খালে শুধুমাত্র একটা পুঁটি থাকবে, আরো অনেক পুঁটি মাছ আছে। তাহলে তো অবিনাশবাবু লালে লাল হয়ে যাবে। আরে অবিনাশবাবু যে জোগাড় যন্ত্র করছে তাতে এবার বোঝা যাচ্ছে খালের সমস্ত মাছ উনি একাই ধরবেন। তাতে তো আমার কোনো সমস্যা নেই। উনি খালের সমস্ত মাছ ধরে নিয়ে গেলেও আমার কিছু হবে না। আমার কথা তো এটাই যে আমি আমার ধরা মাছ কাউকে দেব না। একদম ঠিক করেছো গোপাল দাদা। আরে শোনো, অবিনাশবাবু যখন আবার মাছ ধরতে যাবে তখন তুমিও যে ওনার সাথে সাথে। হ্যাঁ, মাছ যখন উনি ধরছেন তখন আমরা সবাই মিলে মাছ ধরবার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমিও শখের বসে একটু মাছ ধরবার চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে। শোনো গিন্নি, একটা পরিকল্পনা করবার আছে। এদিকে এসো, বসো তো এখানে। কি পরিকল্পনা করবে আবার? গোপাল দাদার থেকে মাছ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা নাকি? আরে না না, মনে হয় না সে মাছ আমি আর পাবো। গ্রামের সব লোকজন জেনে গেছে, বুঝলে। সে কি গো, তাহলে কি ওই মাছ অবিনাশবাবু নিয়ে যাবে? সেটাও হবে না গো। আরে গোপাল দাদা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে ওই মাছ অবিনাশবাবুকে দেবে না। তাহলে এখন আমাদের আর কি পরিকল্পনা করার আছে? আরে শোনো, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ওই বড় খাল থেকে সবাই পুঁটি মাছ ধরবে। তাহলে আমি বাদ যাবো কেন? এই, তুমি মাছ ধরতে পারবে তো? সবাই পারলে আমিও কেন পারবো না? আরে গোপাল দাদার থেকে একটা মাছ আনবার চাইতে আরো অনেক মাছ ধরা ভালো। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ ধরার সমস্ত কিছু ব্যবস্থা করি। অবশ্যই অবশ্যই, দেরি করলে চলবে না। অবিনাশবাবুর সাথে তাল মিলিয়ে মাছ ধরতে হবে মিলেমিশে। আবার দেখো তোমার ধরা মাছ যেন অবিনাশবাবু নিয়ে না যায়। না না, তা পারবে না। আমি কি গোপাল দাদা নাকি? না না, তুমি গোপাল দাদা হতে যাবে কেন? গোপাল দাদা হলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এভাবে বলো না তো গিন্নি। আরে যাও যাও, মাছ ধরবার সমস্ত কিছু ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। কে খগেন, সবকিছু ব্যবস্থা ঠিকঠাক ভাবে করেছিস তো? দেখিস মাছ ধরতে গিয়ে আমি যেন আবার হাসির পাত্র না হয়ে যাই। আপনি আমার কাজ নিয়ে সন্দেহ করছেন বাবু? আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু তুই যে আমার চিন্তার সমস্ত কারণ সেটা কি তুই জানিস? তুই যে কাজই করিস সব কাজই একটা না একটা ঝামেলা হয়ে যায়। আপনি কিন্তু আমাকে অপমান করছেন বাবু। আমি কিন্তু মোটেই অমন নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। এখন বল, সবকিছু ঠিকঠাক ভাবে প্রস্তুত করেছিস তো? আরে আমরা কিন্তু কালকে সকালে মাছ ধরতে যাব। হ্যাঁ বাবু, একদম সবকিছু প্রস্তুত। এখন শুধু আপনি যাবেন আর মাছ ধরবেন, শেষ। ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। নিশ্চিন্তে মাছ ধরে বাড়িতে ফিরতে পারলেই হলো। চিন্তা তো এখানেই নয়, চিন্তা তো অন্য জায়গায়। আবার কোন জায়গায়, কোন চিন্তা? শুনেছি আপনার দেখা দেখি গ্রামের অনেকেই এখন মাছ ধরতে আসবে। এই গোপাল রতন কেউই বাদ রইল না। কি বলছিস কি এসব? এত মানুষের ভিড়ে আমি মাছ কিভাবে ধরবো? তা তো বলতে পারছি না বাবু, তবে আপনি মানে আপনার জায়গায় ধরবেন, আপনার জায়গায় কাউকে ঢুকতে দেবেন না। তা ঠিক আছে, তবে আমি যদি একা মাছ ধরতে পারতাম তাহলে ভালো হতো। এখন তো আর কিছু করবার নেই বাবু, দেখি আগামীকালকে কি হয় দেখি। বাহ, সবাইকেই তো দেখছি এখানে উপস্থিত। তা তোমরা কি আমার মাছ ধরা দেখতে এসেছো নাকি নিজেরাও মাছ ধরতে এসেছো? যেহেতু মাছ ধরবার আয়োজন করেছেন, আরে আমরাও আয়োজনে অংশ নিয়েছি আর কি। যাক, বুঝতে পেরেছি যে তোমরা মাছ ধরতে এসেছো।
তবে একটা কথা মাথায় রেখো, আমার সীমানার মধ্যে ঢুকবার চেষ্টা করবে না। না বাবু, আপনার সীমানার মধ্যে ঢুকবো না। যদি মাছ থাকে তাহলে আপনার সীমানার বাইরেও থাকবে। হয়েছে, এত বড় বড় কথা না বলে আগে আমাকে মাছ ধরতে দাও। আমি আগে মাছ ধরবো। এই খগেন, মাছ ধরা শুরু করে দে তো। হ্যাঁ বাবু, আমি এই তো শুরু করে দিয়েছি। সাবধানে, ভালোভাবে মাছ ধরবি। একটা মাছও যেন জালের বাইরে না যেতে পারে। বাবু, মনে হচ্ছে একটা ভালো বড় পুঁটি পেয়েছি, বুঝলেন? তাই নাকি? দে দে, তাড়াতাড়ি মাছ দে, দেখি কত বড় মাছ পেয়েছিস। মনে হচ্ছে বড় মাছই বাবু। দে দে, আমার হাতে দে। সাবধান বাবু, এ তো পুঁটি মাছ নয়, এটা একটা মানুষ খেকো পিরানা মাছ। এগুলো মানুষ খেয়ে ফেলে। কি বলছো তুমি? চুপ করো। হ্যাঁ বাবু, সত্যি বলছি, এটা পিরানা মাছ, এটা কোনো পুঁটি মাছ নয়। ওই যে দেখুন, ঝাঁক বেঁধে পিরানা মাছগুলো খগেনের দিকে এগিয়ে আসছে। খগেন, খগেন উঠে আয় তাড়াতাড়ি। উড়ে বাবা, মাছ ধরতে হবে না, উঠে আয়, উঠে আয়। আমি তো বুঝতেই পারিনি এটা পিরানা মাছ। আমি তো ভেবেছিলাম এটা পুঁটি মাছ। ভাগ্যিস মাছ এখনো রান্না করিনি। ভালোই হয়েছে, আরো খাও বড় বড় পুঁটি। আপনারও তো কম শখ ছিল না, শখে একদম মাছ ধরতে চলে গেলেন। রতন যদি না বলতো তাহলে কি অবস্থা হতো? তোমরা আলোচনা করো, আর বসে থাকতে ভালো লাগছে না। আমি দেখছি কি খালের অবস্থা। খগেন, সাবধানে, আবার পড়ে যেও না যেন। এই যা, বলতে না বলতে পড়ে গেল। এখন কি হবে? আরে মাছগুলো তো আবার এগিয়ে আসছে। কেউ কিছু করো, খগেনকে তাড়াতাড়ি ওপরে তোলো। আপনি চিন্তা করবেন না বাবু, আমি দেখছি কি করা যায়। এই রতন, এসো, তুমি আমাকে সাহায্য করো তো, আমি খগেনকে তুলছি। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আসছি আমি। এই তো আরেকটু খগেন, উপরে উঠে এসো। কিছু হয়নি তো তোমার? না গো গোপাল দাদা, তুই যদি সঠিক সময় আমাকে উপরে না তুলতে না, ও বেঁচে থাকতাম না। তোমাকে বিপদে পড়তে দেখেও আমি চুপ করে থাকতাম নাকি? এটা কখনো হয়? আমি তোমাকে অযথাই ভুল বুঝেছিলাম গোপাল। আমি ভেবেছিলাম তুমি মানুষটা ভালো নও। এটা শুধুই আপনার ভাবনা বাবু। আপনি আমাদের সাথে যাই করুন না কেন, আমরা আপনাকে সবাই ভালোবাসি। তোমার সাথে খারাপ ব্যবহার করবার জন্য আমাকে ক্ষমা করে দাও গোপাল। আমি কথা দিচ্ছি, গ্রামের সবার সুখ দেখব আমি। আমরা আপনার থেকে এতটুকু আশা করি বাবু, আমরা এর বেশি কিছু আশা করি না। আমি এতদিন বুঝতেই পারিনি, ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আজকে তুমি আমার চোখ খুলে দিলে। এটা তেমন কিছু নয়, চলুন আমরা সবাই বাড়িতে ফিরে যাই, তারপর এই খাল থেকে পিরানা মাছ নির্মূল করবার উপায় খুঁজি। হ্যাঁ হ্যাঁ, সবাই বাড়িতে ফিরে চলো। আমাদের আর পুঁটি মাছ খাওয়া হলো না। পুঁটি মাছ খাওয়ার বদলে নিজেরাই পিরানা মাছের খাবার হয়ে যাচ্ছিলাম।